আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বায়োলজি লেকচার নাম্বার 4, যার অন্তর্ভুক্ত দুটো অংশ হচ্ছে রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্রের আলোচনা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। রক্ত সংবহন তন্ত্রের আলোচনাটাকে তিনটা গ্রস হেডিংয়ে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে রক্তবাহিকা, রক্ত চালিকা। এই শব্দটা আমরা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছি জাস্ট মিলানোর উদ্দেশ্যে। রক্ত চালিকা হচ্ছে হৃৎপিণ্ড, যে সার্কুলেশন মেনটেন করছে, ব্লাড সার্কুলেশন মেনটেন করছে। রক্তবাহিকা তিন ধরনের হয়, আমরা জানি, ধমনী, শিরা, কৈশিক জালিকা। রক্তবাহিকা, রক্ত চালিকা, এই তিনটে গ্রস হেডিং এর আলোচনাটা আমরা শুরু করতে যাচ্ছি রক্ত দিয়ে। প্রথমে রক্ত সংক্রান্ত দু একটি কথা না বললেই না। রক্ত সংক্রান্ত কিছু কমন কোশ্চেন এবং কিছু কমন অ্যান্সার। প্রথমত জানতে হবে প্রকৃতি, বর্ণ, পিএইচ, আপেক্ষিক গুরুত্ব, অভিস্রবণিক চাপ, পরিমাণ, তাপমাত্রা, সান্দ্রতা এবং সর্বশেষ উপাদান। রক্তের প্রকৃতি যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো যে রক্ত প্রকৃতিগতভাবে একটি তরল যোজক কলা, ফ্লুইড কানেকটিভ টিস্যু। আমরা জানি এনিম্যাল টিস্যু চার ধরনের হয়: এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু এবং নার্ভাস টিস্যু। কানেকটিভ টিস্যু তিন ধরনের হতে পারে: প্রপার কানেকটিভ টিস্যু, স্কেলেটাল কানেকটিভ টিস্যু এবং ফ্লুইড কানেকটিভ টিস্যু। ফ্লুইড কানেকটিভ টিস্যুর মধ্যে রক্ত আছে এবং তার সাথে আছে লসিকা। আমরা সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি। বর্ণটা শুনতে অনেক সহজ মনে হলেও এটা আমরা ইচ্ছা করে আলোচনা করছি, কারণ রক্তের বর্ণ লাল, এটা আমরা সবাই জানি। কেন? হিমোগ্লোবিন উপস্থিতির জন্য। হিমোগ্লোবিন কোথায় থাকে? লোহিত রক্তকণিকায় থাকে। কিন্তু বর্ণটা আলাদাভাবে ফোকাস করার কারণ হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত উজ্জ্বল লাল হয়, অক্সিজেন সমৃদ্ধ যে রক্তটা নয়, যেটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, সেটা একটু কালচে লাল হয়। এই জন্য বর্ণের ক্ষেত্রে আমরা দুটো পয়েন্ট বলি। একটা হচ্ছে উজ্জ্বল লাল, যেটা ধমনীর ক্ষেত্রে পাওয়া যায়, আরেকটি হচ্ছে কালচে লাল, যেটি শিরাতে পাওয়া যায়। pH 7.36 to 7.45, pH মেনটেন করাটা খুব জরুরি। আপেক্ষিক গুরুত্ব 1.065, অভিস্রবণিক চাপ 25 মিলিমিটার মার্কারি। এই অভিস্রবণিক চাপ নিয়ন্ত্রণ করে রক্তে অবস্থিত প্রোটিন, যেমন আমরা জানি অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন। এই চার ধরনের প্রধান প্লাজমা প্রোটিনের মধ্যে অ্যালবুমিন এবং গ্লোবিউলিন অভিস্রবণিক চাপ নিয়ন্ত্রণ করে। পরিমাণ আমরা নির্দিষ্ট আকারে বলতে পারি না। রক্তের পরিমাণ কত হবে সেটা ওজনের সাথে সম্পর্কিত। ওজন যত বেশি হবে, সারফেস এরিয়া তত বেশি হবে। সারফেস এরিয়া যত বেশি হবে, তত ব্লাড সার্কুলেশন বেশি করতে হবে। ব্লাড সার্কুলেশন যদি বাড়াতে হয় তাহলে ব্লাডের পরিমাণ বাড়াতে হবে। পরিমাণটাকে আমরা রিপ্রেজেন্ট করি ওজনের সাথে। ওজনের 8 থেকে 10%। তাপমাত্রা 36 to 38 ডিগ্রি সেলসিয়াস। সান্দ্রতা পানির 4 গুণ। এবং উপাদান, রক্তের উপাদান নিয়ে আলোচনা করার আগে আমরা একটু ফ্লুইড কানেকটিভ টিস্যু নিয়ে আলোচনা করতে চাই। ফ্লুইড কানেকটিভ টিস্যুর অন্তর্ভুক্ত আরেকটি উপাদান হচ্ছে লসিকা। লসিকার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, লসিকা হচ্ছে ধমনী থেকে রক্ত যখন কৈশিক জালিকায় বিভাজিত হয়, কৈশিক জালিকা হয়ে রক্ত যখন শিরা হয়ে পুনরায় হার্ট বা হৃৎপিণ্ডে ফেরত আসে, তখন এই যাওয়া আসার পথে কিছু উপাদান রক্তের কৈশিক জালিকা ত্যাগ করে লসিকা নালীতে সংবহিত হয়, যা লসিকা নামে পরিচিত। লসিকার বর্ণ হয় হালকা হলুদাভ। পিএইচ কিছুটা কমে আসে, 7.36 7.45 হচ্ছে রক্তের পিএইচ, আর লসিকার পিএইচ হচ্ছে 7.12 থেকে 7.2। লসিকার মধ্যে সাধারণত লিম্ফোসাইট নামক কোষ পাওয়া যায়। আমরা কিছুক্ষণ পরে আলোচনা করছি যে লিম্ফোসাইট কি ধরনের কোষ। লিম্ফোসাইট হচ্ছে একটি হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইট। লিম্ফোসাইট রক্তের এমন একটি উপাদান যা প্রতিরক্ষার কাজে নিয়োজিত। এছাড়াও ফ্লুইড কানেকটিভ টিস্যুর কিছু বেসিক উপাদান আলোচনা করার আগে আমরা বলতে চাই যে কানেকটিভ টিস্যুর বেসিক গঠনটা কেমন। এপিথেলিয়াল এবং কানেকটিভ টিস্যুর মধ্যে যদি একটা ছোটখাটো পার্থক্য পড়া যায়, তাহলে কানেকটিভ টিস্যুর বৈশিষ্ট্য বা গঠন সম্বন্ধে একটা আইডিয়া পাওয়া যেতে পারে। প্রথমত আমরা পয়েন্ট মনে রাখবো: উৎপত্তি, 2 নম্বর কোষের সংখ্যা, 3 নম্বর ম্যাট্রিক্স, 4 নম্বর বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা বা ভিত্তি ঝিল্লি, 5 নম্বর রক্তবাহিকা। উৎপত্তি, এপিথেলিয়াল টিস্যুর উৎপত্তি 3 ধরনের ভ্রূণীয় স্তর থেকেই হতে পারে: এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। কানেকটিভ টিস্যুর উৎপত্তি শুধুমাত্র মেসোডার্ম থেকে। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে রক্তের উৎপত্তি মেসোডার্ম থেকে, লসিকার উৎপত্তি মেসোডার্ম থেকে,
অস্থি, তরুণাস্থি, প্রপার কানেক্টিভ টিস্যু সবার উৎপত্তি মেসোডার্ম থেকে। 2 এবং 3, 4 এবং 5 এদের মধ্যে কিছু আন্তঃসম্পর্ক বিরাজমান। কোষের সংখ্যা যার বেশি, ম্যাট্রিক্স তার কম, বেসমেন্ট মেমব্রেন যার আছে, রক্তবাহিকা তার নেই। এপিথেলিয়াল টিস্যুর ক্ষেত্রে আমরা দেখতে পাই কোষের সংখ্যা বেশি, সো ম্যাট্রিক্সের পরিমাণ কম। কানেক্টিভ টিস্যুর ক্ষেত্রে হয়ে যাবে উল্টো, কোষের সংখ্যা কম, ম্যাট্রিক্সের পরিমাণ বেশি। 1 নম্বর, বেসমেন্ট মেমব্রেন এপিথেলিয়াল টিস্যুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনন্য বৈশিষ্ট্য। এপিথেলিয়াল টিস্যুতে বেসমেন্ট মেমব্রেন থাকে, সো আমরা মনে রাখবো রক্তবাহিকা থাকে না। তাহলে কানেক্টিভ টিস্যুতে বেসমেন্ট মেমব্রেন থাকে না, কিন্তু রক্তবাহিকা থাকে। তাহলে কানেক্টিভ টিস্যুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর উৎপত্তি মেসোডার্ম থেকে, কোষের সংখ্যা তুলনামূলকভাবে কম, ম্যাট্রিক্সের সংখ্যা তুলনামূলকভাবে বেশি, বেসমেন্ট মেমব্রেন থাকে না, কিন্তু রক্তবাহিকা থাকে। এই কানেক্টিভ টিস্যুর মধ্যে আমরা আলোচনা করছি আজকে রক্ত। রক্তের উপাদান নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে রক্তের প্রধান উপাদান হচ্ছে দুটো, একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে রক্তকণিকা। আমরা জানি রক্তকণিকা 3 ধরনের হয়, রেড ব্লাড সেল বা এরাইথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি বা লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা, প্লেটলেট বা থ্রোম্বোসাইট বা অনুচক্রিকা। ডাব্লিউবিসি 2 ধরনের হয়, গ্রেনুলোসাইট যেখানে দানার উপস্থিতি আছে দানাদার, এ গ্রেনুলোসাইট দানাদার উপস্থিতি নাই, অদানাদার। গ্রেনুলোসাইট 3 ধরনের, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। এই গ্রেনুলোসাইট 2 ধরনের, লিম্ফোসাইট এবং মোনোসাইট। লিম্ফোসাইট কোথায় ম্যাচিউরিটি পাচ্ছে বা সক্ষমতা পাচ্ছে কাজ করার জন্য, তার উপর ভিত্তি করে লিম্ফোসাইট 2 ধরনের, টি লিম্ফোসাইট যেটা থাইমাসে সক্ষমতা পায়, আর এটা হচ্ছে বি লিম্ফোসাইট যেটা বোন ম্যারো বা অস্থিমজ্জাতে সক্ষমতা পায়। চলে আসছি রক্তরসের আলোচনায়। রক্তরসের প্রধান এবং প্রধান উপাদান হচ্ছে পানি। রক্তরসের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে কিছু গ্যাসীয় উপাদান, আমরা জানি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত অবস্থায় পরিবাহিত হয়, সাথে কিছু কঠিন উপাদান আছে। কঠিন উপাদানকে আমরা ভাগ করি দুটো ভাগে, একটা হচ্ছে জৈব উপাদান আর একটা হচ্ছে অজৈব উপাদান। অজৈব উপাদানের মধ্যে পড়ে সব ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো, যেমন সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, বাইকার্বনেট আয়ন, ফসফেট আয়ন। জৈব উপাদানের ক্ষেত্রে আমরা একটা খুব শর্টকাট বুদ্ধি মনে রাখতে পারি, যা যা মৌলিক উপাদানের কথা আমরা ছোটবেলা থেকে জেনে আসছি তার সব কিছুই রক্তে উপস্থিত। তার মানে শর্করা আছে, আমিষ আছে, স্নেহ আছে, ভিটামিন আছে, হরমোন আছে, এনজাইম আছে, ক্রিয়েটিনিন বা নাইট্রোজেনজাত বর্জ্য উপাদান আছে, রঞ্জক দ্রব্য আছে যেমন হিমোগ্লোবিন, বিলিরুবিন, বিলিভার্ডিন, এই উপাদানগুলো এখানে উপস্থিত। রক্তের এই যে জৈব উপাদান, এই জৈব উপাদানের মধ্যে অবশ্যই যে উপাদানটা নিয়ে কিছুটা হলেও কথা বলতে হবে সেটা হচ্ছে রক্তের প্রোটিন। যেহেতু এটা রক্তের রসে বা প্লাজমাতে থাকে, এর নাম হচ্ছে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিনের গুরুত্বপূর্ণ প্লাজমা প্রোটিনগুলোর নাম অবশ্যই মনে রাখতে হবে। গুরুত্বপূর্ণ প্লাজমা প্রোটিনের নাম মনে রাখার জন্য একটা ছোট্ট নিমোনিক আমরা মনে রাখতে পারি, এগোসিপো, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন। এই 4 ধরনের প্রোটিনের মধ্যে কাজের ভিন্নতা দেখা যায় দুটো ক্ষেত্রে। অ্যালবুমিন এবং গ্লোবিউলিন সাধারণত অভিস্রবণিক চাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, ফিব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন সাধারণত রক্ত তঞ্চনে সহায়তা করে। আমরা যদি কোষের রক্ত কণিকাগুলোর কথা চিন্তা করি, তাহলে আমরা যদি গ্রস হেডিংয়ে তাদের কাজের কথা বলতে চাই, তাহলে আমরা বলতে পারি আরবিসি সকল ধরনের পরিবহনের সাথে সম্পর্কিত, ডাব্লিউবিসি সকল ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার সাথে জড়িত, প্লেটলেট সব রক্ত তঞ্চন প্রক্রিয়ার সাথে জড়িত। রক্ত তঞ্চন প্রক্রিয়ায় প্লেটলেটকে সাহায্য করে প্রধান দুটো প্লাজমা প্রোটিন, তারা হচ্ছে ফিব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন। রক্ত কণিকার আলোচনা করে আমরা রক্ত তঞ্চন সংক্রান্ত আলোচনায় যেতে চাই। প্রথমে আমরা আলোচনা করি আরবিসি নিয়ে। আরবিসি বা রেড ব্লাড সেল সংখ্যা, নিউক্লিয়াস, বর্ণ, আয়ু, আকৃতি এবং কাজ। রক্ত কণিকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় যেটি উপস্থিত সেটি হচ্ছে আরবিসি। আরবিসির সংখ্যা ভ্রূণদেহে সবচেয়ে বেশি থাকে 80 থেকে 90 লক্ষ, শিশু দেহে প্রায় 60 থেকে 70 লক্ষ, পূর্ণাঙ্গ পুরুষে প্রায় 50 এবং পূর্ণাঙ্গ নারীতে প্রায় 45 লক্ষ। এখানে মনে রাখতে হবে এটা সমগ্র বডির হিসাব না, সমগ্র শরীরে কতটুকু আরবিসি আছে এটা হিসাব না, এটা হচ্ছে প্রতি ঘন মিলিমিটার রক্তে। এই জিনিসটা আমাদের এমসিকিউতে অনেক সময় বেশি ভুল হয়। নিউক্লিয়াস
আরবিসির ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইমমেচিউর আরবিসিতে নিউক্লিয়াস থাকে কিন্তু মেচিউর আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। মেচিউর আরবিসিতে নিউক্লিয়াস না থাকার একটা বড় সুবিধা হচ্ছে সেলের ভেতরে নিউক্লিয়াস যে জায়গাটুকু দখল করতো সেই জায়গাটুকু স্পেসটা ফাঁকা থাকে, সেখানে হিমোগ্লোবিন বেশি পরিমাণে একুমুলেট করতে পারে। আর আরবিসির সকল কাজে কিন্তু হিমোগ্লোবিনের সাথে জড়িত। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন, কার্বন ডাইঅক্সাইডের সাথে বাইন্ড করে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সহায়তা করতে পারে। যেহেতু হিমোগ্লোবিন আছে আরবিসির বর্ণ হচ্ছে লাল। আয়ু হচ্ছে 120 দিন, 120 দিন মানে 4 মাস। এজন্য আমরা যখনই বলি যে কাউকে ব্লাড ডোনেট করার জন্য তার পূর্ববর্তী ব্লাড ডোনেশন এবং বর্তমান তারিখের মধ্যে 4 মাসের একটা ব্যবধান রাখতে বলা হয়, মিনিমাম 4 মাস, যেন যে আরবিসি গুলো ধ্বংস হয়েছে সেই আরবিসি গুলো নতুন আরবিসি দ্বারা পুনরস্থাপিত হতে পারে। আরবিসির আকৃতি আরবিসির জন্য অনেক বেশি জরুরি, সেটা হচ্ছে বাইকনকেভ ডিস্ক, দ্বি অবতল চাকতির মতো। এই গঠনটার জন্য আরবিসি যে কোনো ক্ষুদ্রাকৃতির ক্যাপিলারি ভেদ করে বা যে কোনো অবস্থানে যে কোনো সংকুচিত জায়গায় প্রবেশ করতে পারে, কারণ সংকোচন প্রসারণ ক্ষমতাটা অনেক বেশি পাওয়া যায় এই আকৃতিগত সুবিধার জন্য। আমরা আগেই বলেছি আরবিসির সকল কাজ হচ্ছে পরিবহন সংক্রান্ত। যত ধরনের পরিবহনের কথা এমসিকিউতে আসুক না কেন, সকল পরিবহনের শেষ কথা হচ্ছে এটা আরবিসি করে। আর আরবিসি ছাড়া আর কোন জিনিসটা পরিবহনের সাথে সংযুক্ত? কোনো রক্তকণিকাই না, অন্যান্য সকল পরিবহনের সাথে সংযুক্ত হচ্ছে রক্ত রস। আরবিসির পরে আমরা আলোচনা শুরু করতে চাই ডাব্লিউবিসি সম্বন্ধে। ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইট। সংখ্যা তুলনামূলক অনেক কম, 5 থেকে 10,000 পর্যন্ত একটা সংখ্যার কথা বলা হয়। অন্যান্য কিছু কিছু জায়গায় বলা হয় 4 থেকে 11,000। নিউক্লিয়াস, ডাব্লিউবিসিতে অলওয়েজ নিউক্লিয়াস থাকবে, মেচিউর ইনমেচিউর বলে কোনো কথা নাই। বর্ণহীন হবে হিমোগ্লোবিনের অনুপস্থিতির জন্য। আয়ু 7 থেকে 10 দিন। আকৃতি সাধারণত গোলাকার, সকল ক্ষেত্রে ডাব্লিউবিসির আকৃতি হচ্ছে গোলাকার এবং কাজ হচ্ছে সকল ধরনের প্রতিরক্ষা। আয়ু সংক্রান্ত একটি কথা না বললেই নয়, আয়ু বেশি থাকা এবং কম থাকা এই ক্ষেত্রে সুবিধাটা কি? আয়ু যদি বেশি থাকে সেই ক্ষেত্রে ব্লাড ডোনেশনের যে গ্যাপটা সেটা অনেক বেশি হয়ে যায়। আয়ু কম থাকলে সেক্ষেত্রে আমরা যে সুবিধাটা পেতাম, সকল রক্তকণিকার আয়ু যদি কম ডিউরেশনের মধ্যে হতো, নতুন আকারে যদি রিপ্লেসমেন্ট হতে সময় লাগতো কম, তাহলে খুব ফ্রিকোয়েন্টলি ব্লাড ডোনেশন করা সম্ভব হতো। যেহেতু আরবিসির আয়ুষ্কাল 120 ডেজ, এই কারণে 120 ডেজের ব্যবধানে ব্লাড ডোনেশন করা সম্ভব হয় না। ডাব্লিউবিসির আলোচনায় আরেকটি কথা না বললেই না, ডাব্লিউবিসি 2 ধরনের হয়, দানার উপস্থিতি এবং দানার অনুপস্থিতির উপর ভিত্তি করে। দানার উপস্থিতিতে দানার বর্ণটা কেমন সেটা মনে রাখাটা অনেক ক্ষেত্রে এমসিকিউর জন্য জরুরি। আমরা একটা খুব শর্টকাট নিমোনিক্স অ্যাপ্লাই করতে পারি যেন আমরা দানার বর্ণটা মনে রাখতে পারি। আমরা মনে রাখবো নীরব বোকা, ইট খেয়ে লাল হয় না, বেদনায় নীল হয় না। নীরব বোকা নিউট্রোফিল, বর্ণহীন। ইট ইউসিনোফিল, লাল, বেদনা বেজোফিল, নীল। তাহলে নিউট্রোফিলের যে দানার উপস্থিতি আছে সেটি হবে বর্ণহীন, ইউসিনোফিলের দানা হচ্ছে লাল বর্ণের, রেড গ্রেনিউলস, আর বেজোফিলের দানার রং হচ্ছে ব্লু বা নীল। ডাব্লিউবিসি আলোচনার পরে সর্বশেষ আমরা যে আলোচনা করে রক্তকণিকার আলোচনা শেষ করতে চাই সেটি হচ্ছে প্লেটলেট বা থ্রোম্বোসাইট বা অনুচক্রিকা। প্লেটলেটের সংখ্যা দ্বিতীয় অবস্থানে আছে। যদি বলা হয় সর্বোচ্চ কে, আরবিসি, দ্বিতীয়ত প্লেটলেট এবং সর্বনিম্ন সংখ্যার দিক থেকে ডাব্লিউবিসি। প্লেটলেটের সংখ্যা প্রায় 2.5 থেকে 5 লক্ষ পর্যন্ত হতে পারে, অবশ্যই প্রত্যেকটি সংখ্যা প্রতি ঘন মিলিমিটার রক্তে। নিউক্লিয়াস কখনোই থাকে না, ইনমেচিউর মেচিউর বলে কোনো কথা নাই। বর্ণহীন হবে। আয়ু 7 থেকে 10 দিন, কোথাও লেখা আছে 5 থেকে 10 দিন। ওভারঅল মাথায় রাখতে পারি আমরা 7 থেকে 10 দিন বা 5 থেকে 10 দিন। আকৃতি ড্রপলেট শেপের বা মাকু আকৃতির হয়। কাজ, প্লেটলেটের সকল কাজ হচ্ছে রক্ত তঞ্চন সংক্রান্ত। যেহেতু রক্ত তঞ্চনের কথা চলেই আসলো, রক্ত তঞ্চন সংক্রান্ত কিছু কথা অবশ্যই আমরা আলোচনা করব। রক্ত তঞ্চন বলতে কি বোঝায়? রক্ত তঞ্চন বলতে বোঝাচ্ছে কোনো একটা জায়গায় রক্তক্ষরণ যদি শুরু হয়, সেই অস্বাভাবিক রক্তক্ষরণ বন্ধের জন্য দেহের যে ফিজিওলজিক্যাল রেসপন্স সেটাই হচ্ছে রক্ত তঞ্চন। ব্লাড কোয়াগুলেশনের জন্য প্রধান যে উপাদানটা লাগবে তাদেরকে বলা হয় এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টর, ECF। এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টর হচ্ছে 4টি। আমরা মনে রাখতে পারি একটা নিমোনিক্স দিয়ে।
ফুল পরে টুপ করে ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন এবং সর্বশেষ ক্যালসিয়াম আয়ন, এবং যার কথা এখানে বলাই হয়নি সে হচ্ছে প্লেটলেট। সো এই এসেনশিয়াল চারটি ফ্যাক্টর এবং প্লেটলেটের উপস্থিতি একটি ব্লাড কোয়াগুলেশন প্রক্রিয়াকে সাফল্যমণ্ডিত করতে পারে। এদের কারো অনুপস্থিতি বা কারো সংখ্যা যদি কম হয়ে যায় তাহলে ব্লাড কোয়াগুলেশন হবে না। আমরা অবশ্যই মনে রাখবো ব্লাড কোয়াগুলেশনের জন্য টোটাল 13টা ফ্যাক্টর দায়ী। সেই 13টা ফ্যাক্টরের মধ্যে এই 4 এবং একটি কোষ যার নাম হচ্ছে প্লেটলেট, তারা যদি না থাকে তাহলে ব্লাড কোয়াগুলেশন হবে না। ব্লাড কোয়াগুলেশন প্রক্রিয়া আলোচনা করতে গেলে একটা বেসিক কথা অবশ্যই আলোচনা করতে হয়। একটা টার্ম আমরা উচ্চারণ করি অনেক সময়, সেটা হচ্ছে প্রোএনজাইম বা জাইমোজেন। প্রোএনজাইম বা জাইমোজেন বলতে বোঝায় এমন সব এনজাইম যারা গাঠনিকভাবে এনজাইমের মতো কিন্তু কার্যকরীভাবে তারা এনজাইমের মতো কাজ করতে পারে না যতক্ষণ না তাদেরকে নিষ্ক্রিয় অবস্থা থেকে সক্রিয় না করা হয়। তার মানে প্রোএনজাইম বা জাইমোজেনকে সক্রিয় করার জন্য অবশ্যই একজন সক্রিয় কারক বা অ্যাক্টিভেটর লাগবে। অ্যাক্টিভেটর যদি তাকে অ্যাক্টিভেট করে দেয় তাহলে সে এনজাইমের মতো কাজ করতে পারবে। প্রোএনজাইম এবং জাইমোজেন চেনার উপায় হচ্ছে তাদের নামের শুরুতে প্রো অথবা নামের শেষে জেন থাকবে। এরকম উদাহরণ আমরা প্রোটিন পরিপাকের ক্ষেত্রেও দেখেছি, যেখানে পেপসিনোজেন ছিল, ট্রিপসিনোজেন ছিল, প্রো কার্বক্সিপেপটাইডেস ছিল, প্রো ইলাস্টেস ছিল, প্রো কোলাজিনেস ছিল। ঠিক সমপরিমাণ উদাহরণ বা একই রকম উদাহরণ আমরা এখানে দেখতে পাই। যদি কোনো জায়গা ছিঁড়ে যায় ক্ষতস্থান, সেইখানে টিস্যু থেকে বের হবে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন। টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন ক্যালসিয়ামকে সাথে নিয়ে একটি প্রো এনজাইম বা জাইমোজেনকে সক্রিয় করবে। সেই প্রো এনজাইমের নাম কি? প্রোথ্রম্বিন। এখানে প্রো এনজাইম হচ্ছে প্রোথ্রম্বিন, অ্যাক্টিভেটর হচ্ছে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়ন, এবং সক্রিয় এনজাইমের নাম হচ্ছে থ্রম্বিন। যেহেতু থ্রম্বিন একটি সক্রিয় এনজাইম, সে নিশ্চয়ই একটি বিক্রিয়াকে প্রভাবিত করতে যাচ্ছে। থ্রম্বিন যে বিক্রিয়াকে প্রভাবিত করবে সেক্ষেত্রে সে নিজে একটি অ্যাক্টিভেটর হিসেবে কাজ করবে। এক্ষেত্রে জাইমোজেন বা প্রোএনজাইমের নাম হচ্ছে ফিব্রিনোজেন। আমরা আরেকবার খেয়াল করি, প্রোএনজাইম, জেন, জাইমোজেন। ফিব্রিনোজেনকে থ্রম্বিন কনভার্ট করবে ফিব্রিনে। প্রথমে তৈরি হবে ফিব্রিন মোনোমার, তারপরে তৈরি হবে ফিব্রিন পলিমার, এবং সর্বশেষ তৈরি হবে ফিব্রিন জালক। যেই জায়গাটা ছিঁড়ে যাচ্ছে সেই জায়গায় যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছিদ্র বিশিষ্ট কোনো ছোট ছোট জাল অসংখ্য বার বসে তাহলে সেই ছিদ্রগুলো আর ছিদ্র থাকে না, সেগুলো একটার পর একটা বসতে বসতে পাইলিং হতে হতে সেই জায়গাটা বন্ধ করে দেয়। ফলে শুরু হচ্ছে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম দিয়ে, এবং সর্বশেষ তৈরি হচ্ছে ফিব্রিন জালক, যার ফলে রক্ত ক্ষতস্থান থেকে পড়া বন্ধ হয়ে যাবে। এই টোটাল প্রক্রিয়াটাকে আমরা বলি ব্লাড কোয়াগুলেশন বা রক্ত তঞ্চন প্রক্রিয়া। রক্তের উপাদান, রক্তের প্রকৃতি, রক্ততঞ্চন প্রক্রিয়া আলোচনার পর যে জিনিসটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব সেটি হচ্ছে রক্ত নালিকা বা রক্তবাহিকা। রক্তবাহিকা 3 ধরনের হয় আমরা জানি, ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। এদের মধ্যে মূল পার্থক্যটা কি? আমরা অনেক সময় কমনলি বলতে শুনি বা বলতে দেখি যে ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, শিরা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। এই জিনিসটা থেকে যেটা আমাদের মাথায় গেঁথে যায় যে ডেফিনেশনটা হবে অক্সিজেন যে ক্যারি করে সে ধমনী, কার্বন ডাইঅক্সাইড যে ক্যারি করে সে শিরা, তাহলে জিনিসটা ভুল হবে। মনে রাখতে হবে ধমনী মানে সেই যার উৎপত্তি হৃৎপিণ্ডে এবং শেষ প্রান্তে, শিরা মানে সেই যে প্রান্ত থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে এসে শেষ হবে। এই কনসেপ্টটা যদি মাথায় থাকে তাহলে পালমোনারি ধমনী, পালমোনারি শিরা সংক্রান্ত জটিলতায় আমরা কখনোই পড়ব না। ধমনী, শিরা এবং কৈশিক জালিকা, আর্টারি, ভেইন এবং ক্যাপিলারি, এদের মধ্যে গাঠনিক ব্যাপারটা কি? আর্টারি এবং ভেইনের ক্ষেত্রে গঠনগতভাবে 3টি উপাদান পাওয়া যায়। সবচেয়ে ভেতরের দিকে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে টিউনিকা ইন্টিমা। মাঝামাঝি যাকে পাওয়া যায় তার নাম হচ্ছে টিউনিকা মিডিয়া, এবং তুলনামূলক বাইরের দিকে যাকে পাওয়া যায় তাকে বলা হয় টিউনিকা অ্যাডভেন্টিসিয়া বা সেরোসা। ইন্টিমা আরেকটি নাম হচ্ছে ইন্টারনা, অ্যাডভেন্টিসিয়া আরেকটি নাম হচ্ছে এক্সটার্না। ইন্টিমা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু দ্বারা গঠিত, মিডিয়া মাস্কিউলার টিস্যু দ্বারা গঠিত, অ্যাডভেন্টিসিয়া কানেকটিভ টিস্যু দ্বারা গঠিত। ক্যাপিলারির ক্ষেত্রে এই 3টি উপাদান উপস্থিত থাকে না। ক্যাপিলারির ক্ষেত্রে শুধু উপস্থিত থাকে টিউনিকা ইন্টিমা বা ইন্টারনা। ধমনী এবং শিরার মধ্যে যে বেসিক পার্থক্য সেটা যদি আমরা একটু ক্রনোলজিক্যালি মনে রাখার চেষ্টা করি তাহলে হয়তো আমাদের ভুল হবে না। হৃৎপিণ্ড থেকে যেটি উৎপত্তি নিচ্ছে সেটি হচ্ছে ধমনী। যেহেতু হৃৎপিণ্ড থেকে উৎপত্তি নিচ্ছে, হৃৎপিণ্ডের সিস্টোলিকের ফলে
যে দ্রুত গতির সাথে যে চাপের সাথে ব্লাড সার্কুলেট করবে ধমনী দিয়ে, তাতে ধমনী গাত্রে প্রেসার পড়বে অনেক বেশি, ফলে ধমনীর মধ্যে অবস্থিত রক্তচাপ বেশি হবে। যেহেতু রক্তচাপ বেশি হওয়ার সম্ভাবনা থাকবে, ফলে ফ্লেক্সিবিলিটি বা রক্তের যে দেয়াল আছে ধমনী, সেই দেয়ালের স্থিতিস্থাপকতা অবশ্যই বেশি হতে হবে। স্থিতিস্থাপকতা বেশি থাকার জন্যই রক্তচাপের তারতম্য সে অনুভব করতে পারবে, সেটার পরিবর্তন নিয়ন্ত্রণ করতে পারবে। যেহেতু হৃৎপিণ্ড থেকে বের হয়ে প্রান্তে পৌঁছাতে হবে এবং এর মাঝখানে কোনো প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না, সেহেতু ধমনীর মধ্যে কোনো ধরনের কপাটিকা উপস্থিত থাকে না। এবং ধমনীর মধ্যে যেহেতু স্থিতিস্থাপকতার একটা ব্যাপার আছে, স্থিতিস্থাপকতাটা ফিক্সড না, এই জন্য লুমেনটা হয় ছোট। ঠিক উল্টা দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে ভেইন কি করছে, আমাদের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে সেটাকে প্রান্ত থেকে হৃৎপিণ্ডের দিকে পাঠাচ্ছে। হৃৎপিণ্ডের দিকে পাঠানোর সময় তাকে একটা রিজার্ভার হিসেবে কাজ করতে হচ্ছে, অনেক বেশি পরিমাণ রক্ত তাকে নিয়ে যেতে হবে। রক্ত যদি বেশি পরিমাণে নিয়ে যেতে হয়, তাহলে লুমেনটাকে বড় করতে হবে। যেহেতু উল্টা দিক থেকে প্রান্তের দিকে প্রান্ত থেকে কেন্দ্রের দিকে আসছে, সো চাপটা অনেক বেশি কম হবে। এবং ফিরে আসার পথে যেহেতু প্রান্ত থেকে হার্টের দিকে পাঠানোর জন্য কোনো ধরনের ইফেক্টিভ ফোর্স কাজ করছে না এবং রক্তচাপও কম, সেক্ষেত্রে কিছুটা ব্যাকফ্লো হওয়ার সম্ভাবনা থাকে। সেটা প্রিভেন্ট করার জন্য সেখানে কিছু কপাটিকার উপস্থিতি থাকে। এই বেসিক কনসেপ্টটা যদি আমরা মাথায় রাখি, তাহলে ধমনী এবং শিরার মধ্যকার পার্থক্য আমাদের কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নাই। রক্তবাহিকার আলোচনার মধ্যে আরেকটি জিনিস পড়ে, সেটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। সেই রক্ত সংবহন তন্ত্রের মধ্যে আমরা জানি যে ধমনী সংবহন তন্ত্র এবং শিরা সংবহন তন্ত্রের মধ্যে কিছু পার্থক্য আছে। আমরা সেই ডিটেলস আলোচনাটা এখন করতে যাচ্ছি। রক্তবাহিকার আলোচনার পরে আমরা শুরু করতে যাচ্ছি ধমনী তন্ত্র, এবং পর্যায়ক্রমে আমরা আলোচনা করব শিরাতন্ত্র। ধমনী তন্ত্রকে দুটো ভাগে ভাগ করা যায়, পালমোনারি এবং সিস্টেমিক ধমনী তন্ত্র। রাইট ভেন্ট্রিকল বা ডান কলিন্দ পরবর্তী যে অংশ, সেটা হচ্ছে ডান নিলয়। সেই ডান নিলয় থেকে পালমোনারি ধমনী লাংসে সংবহন করছে। এই সংবহনটাকে আমরা বলছি পালমোনারি সংবহন তন্ত্র। আর সিস্টেমিক সংবহন তন্ত্রের অংশ হচ্ছে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয় থেকে সারা দেহে যে ব্লাড সার্কুলেশনটা হচ্ছে, সেটা হচ্ছে সিস্টেমিক ধমনী তন্ত্র। সিস্টেমিক ধমনী তন্ত্রের তিনটি প্রধান ব্রাঞ্চ হচ্ছে অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা। অ্যাওর্টা হচ্ছে মহাধমনী, আর্চ অফ অ্যাওর্টা অ্যাওর্টার বাঁক বা মহাধমনীর বাঁক, ডর্সাল অ্যাওর্টা বা নিম্নগামী অ্যাওর্টা। আর্চ অফ অ্যাওর্টাকে তিনটা ভাগে ভাগ করা যায়, ব্রাকিওসেফালিক, বাম অভিন্ন ক্যারোটিড, বাম সাবক্লেভিয়ান। অভিন্ন ক্যারোটিড দুটো ভাগে ভাগ হয়ে যায়, ইন্টারনাল এবং এক্সটার্নাল ক্যারোটিড। ব্রাকিওসেফালিক ভাগ হয়ে যায় ডান অভিন্ন, রাইট কমন এবং রাইট সাবক্লেভিয়ান। এই রাইট কমন ক্যারোটিড যেটি, সেটি ভাগ হয়ে যাবে অন্ত এবং বহি। অ্যাওর্টা যেটি আছে সেটি থেকে তৈরি হয় ক্যারোটিড আর্টারি, রাইট এবং লেফট। ডর্সাল অ্যাওর্টা যেটি আছে, সেই ডর্সাল অ্যাওর্টার একটি অংশ সাপ্লাই দিবে প্রান্তের দিকে বা প্রাচীরের দিকে, যাকে আমরা বলছি প্যারাইটাল সংবহন। আর এটা হচ্ছে ভিসেরাল সংবহন বা অভ্যন্তরীণ যে নরম অঙ্গসমূহ আছে সেখানে যে রক্ত সরবরাহিত হবে। ফ্রেনিক আর্টারি বা ফ্রেনিক ধমনী সরবরাহ করবে ডায়াফ্রামকে। মেসেন্টেরিক ধমনী সংবহন করবে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রকে। রেনাল সুপ্রারেনাল কিডনি এবং তার উপরে একটি গ্রন্থি আছে যাকে বলা হচ্ছে সুপ্রারেনাল গ্রন্থি বা অ্যাড্রিনাল গ্রন্থি, তাকে রক্ত সরবরাহ করবে রেনাল এবং সুপ্রারেনাল গ্রন্থি। সিলিয়া, যার তিনটি ব্রাঞ্চে ভাগ হয়ে যাবে, একটি সরবরাহ করবে পাকস্থলীকে, গ্যাস্ট্রিক, একটি সরবরাহ করবে যকৃতকে, হেপাটিক, একটি সরবরাহ করবে প্লিহাকে, স্প্ল্যানিক। গোনাডাল সরবরাহ করবে জনন অঙ্গে এবং আইলিয়াক সংবহন করবে দেহের নিম্নাঙ্গে। এক্ষেত্রে দুটো জিনিস অবশ্যই জানতে হবে, তার মধ্যে একটি হচ্ছে সাবক্লেভিয়ান ধমনীর ব্রাঞ্চের নামগুলো। সাবক্লেভিয়ান ধমনীর ব্রাঞ্চের নামগুলো মনে রাখার জন্য আমরা একটা নিমোনিক্স মনে রাখতে পারি। ভেরি টায়ার্ড ইন্ডিভিজুয়াল শুড টেক কফি। ভেরি টায়ার্ড ইন্ডিভিজুয়াল শুড টেক কফি। ভেরি দিয়ে আমরা মনে রাখবো ভার্টিব্রাল, থাইরোসার্ভাইকাল, ইন্টারনাল মেমোরি। শুড দিয়ে মনে রাখবো সুপারফিশিয়াল সার্ভাইকাল, ট্রান্সভার্স সার্ভাইকাল এবং সর্বশেষ কোস্টো সার্ভাইকাল। 1, 2, 3, 4, 5 এবং 6 ছয়টা ব্রাঞ্চ আছে। ছয়টা ব্রাঞ্চের রক্ত সরবরাহের দিক, রক্ত সরবরাহের পরিমাণ, রক্ত সরবরাহের মাত্রা শুধুমাত্র তাদের নাম থেকেই মনে রাখা সম্ভব। সাবক্লেভিয়ান ধমনীর ব্রাঞ্চ শুধুমাত্র এমসিকিউর জন্য না, সাবক্লেভিয়ান ধমনীর ব্রাঞ্চগুলো অন্যান্য অংশগুলো ভালো মতো বোঝা এবং সেক্ষেত্রে উত্তর করার জন্য অনেক বেশি জরুরি। সাবক্লেভিয়ান ধমনীর পরবর্তীতে যেই ধমনীর ব্রাঞ্চগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, তার মধ্যে একটি হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, যাকে আমরা বাংলায় বলছি বহি ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি মনে রাখার জন্য আমরা একটা নিমোনিক্স ফলো করতে পারি। এস ইজ ফ্লপ,
এস ইজ ফ্লপ দিয়ে আমরা মনে রাখতে পারি এস সুপিরিয়র থাইরয়েড। আমরা জানি একটি অন্তঃক্ষরা গ্রন্থি আছে থাইরয়েড, থাইরয়েড থেকে নিঃসৃত হচ্ছে থাইরক্সিন নামক হরমোন। থাইরক্সিন নামক হরমোন আমাদের দেহের বিপাকীয় কার্যকলাপগুলো নিয়ন্ত্রণ করতে পারে, যার সমস্যার জন্য দুটো ধরনের সিমটম তৈরি হয়। আমরা জানি একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম আর একটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস, যেগুলো শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক। সুপিরিয়র থাইরয়েড নামক যে ধমনীটি আছে সেই ধমনীটা থাইরয়েড হরমোনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারে রক্ত সরবরাহের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে। ISFLO এবং P 1 2 3 4 5 এবং 6 আরো 6টা নাম আছে। আই দিয়ে আমরা মাথায় রাখবো ইন্টারনাল মেক্সিলারি আর্টারি। মেক্সিলা কোথায় আছে আমরা জানি, নিচের চোয়ালের যে হাড় তার নাম ম্যান্ডিবল, উপরের চোয়াল মেক্সিলা। মেক্সিলা রক্ত সংবহন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। এস হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল। টেম্পোরাল যে রিজিয়ন আছে মাথার বাম দিকে এবং ডান দিকে, তার মধ্যে উপরের দিকের যে অংশ সেখানে রক্ত সরবরাহ করে সুপারফিশিয়াল টেম্পোরাল। ফেশিয়াল, টোটাল ফেস। এ লেরিঞ্জিয়াল, লেরিংসে সরবরাহ করে। অক্সিপিটাল, অক্সিপিটাল অংশ তার মানে স্কালের পেছনের দিকে যে অংশটা আছে সেখানে রক্ত সরবরাহ নিয়ন্ত্রণ করে। এবং সর্বশেষ ফেরিঞ্জিয়াল, গলবিল। আমরা জানি ফেরিঞ্জিয়াল 3 ধরনের হতে পারে, সেই 3 ধরনের মধ্যে নেসোফেরিঞ্জিয়াল, ওরোফেরিঞ্জিয়াল এবং লেরিঙ্গোফেরিঞ্জিয়াল 3টে অংশেই রক্ত সরবরাহের পরিমাণ ফেরিঞ্জিয়াল নিয়ন্ত্রণ করে থাকে। ধমনীতন্ত্র আমরা এক্ষেত্রে শেষ করতে পারি। এরপর আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে শিরাতন্ত্র। ধমনীতন্ত্র দুভাগে ভাগ হলো, শিরাতন্ত্রকে দুভাগে ভাগ করা সম্ভব না। শিরাতন্ত্রের মধ্যে আরেকটি ভেরিয়েশন আছে, সেটা খুব ইম্পর্টেন্ট ভেরিয়েশন। শিরাতন্ত্রের মধ্যে আমরা দেখতে পাই প্রথম দুটি মিলে যাবে, পালমোনারি। আমরা জানি লাংস থেকে বের হচ্ছে পালমোনারি শিরা। পালমোনারি শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে আবার ব্যাক করছে হার্টে। কোথায় ব্যাক করছে? লেফট এট্রিয়াম, তার মানে বাম অলিন্দে উপরের দিকে যে প্রকোষ্ঠ আছে সেক্ষেত্রে। সিস্টেমিক শিরাতন্ত্র। সিস্টেমিক শিরাতন্ত্রের আলোচনাটা আমরা করতে গেলে আমরা একটু সহজভাবে করতে পারি। আমরা জানি যে দেহের উপরের দিকের যত সংবহন সেক্ষেত্রে থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো নিয়ে আসে সুপিরিয়র ভেনা কাভা। উপরের দিকে আছে সুপিরিয়র, নিচ থেকে যখন নিয়ে আসবে সেটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে আমরা মাথায় রাখবো এসভিসি এবং আইভিসি, এই দুটো নিয়ন্ত্রণ করবে সিস্টেমিক শিরাতন্ত্র। 3 নাম্বার যেটা মোস্ট ইন্টারেস্টিংলি, পোর্টাল শিরাতন্ত্র। পোর্টাল শিরাতন্ত্র কোথায় কোথায় দেখা যায়? যদিও বলা আছে শুধু হেপাটিক, কিন্তু কিডনির ভেতরে আমরা দেখতে পাই যে সেখানে একটা শিরাতন্ত্র আছে যার নাম পোর্টাল শিরাতন্ত্র। পোর্টাল শিরাতন্ত্র মানে কি? আমরা জানি যে রক্ত সংবহন প্রক্রিয়ায় হৃৎপিণ্ড থেকে তৈরি হবে ধমনী, ধমনী রক্ত নিয়ে চলে যাবে প্রান্তে, প্রান্তে গিয়ে কৈশিক জালিকায় বিভক্ত হবে, কৈশিক জালিকায় বিভক্ত হয়ে সেখান থেকে আবার ব্যাক করবে শিরার মাধ্যমে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা কিন্তু কোনো অর্গানের ভেতরে বা কোনো অঙ্গের ভেতরে গিয়ে ঘটছে না, এটা হচ্ছে প্রান্তীয় অংশগুলোতে। যদি শিরা ব্যাক করার পথে সে যখন ক্যাপিলারি হয়ে পুনরায় হৃৎপিণ্ডের দিকে যাবে, এর মাঝামাঝি কোনো একটা জায়গায় কোনো একটা অঙ্গের ভেতরে ঢুকে সেখানে পুনরায় ক্যাপিলারিতে বিভাজিত হয়। ক্যাপিলারিতে বিভাজিত হয়ে সেক্ষেত্রে যদি আবার কিছু পারফিউশন হয় এবং সেখান থেকে যদি আবার ব্যাক করে হৃৎপিণ্ডে আসে তাহলে সেটাকে বলা হয় পোর্টাল। তাহলে পোর্টাল এবং সিস্টেমিকের মধ্যে পার্থক্যটা কি? সিস্টেমিকে একবার ক্যাপিলারি তৈরি হয়, কিন্তু পোর্টালে ক্যাপিলারি তৈরি হবে 2 বার। একবার হবে প্রান্তে, একবার হবে অঙ্গের ভেতরে। যেই অঙ্গের ভেতরে ক্যাপিলারিটা তৈরি হবে তার নাম অনুযায়ী হবে পোর্টাল শিরাতন্ত্রের নাম। যেমন এই ক্ষেত্রে হচ্ছে হেপাটিক, লিভারে হবে, কিডনি বা রেনাল পোর্টাল সিস্টেম কিডনির ভেতরে হবে। আমরা এবার শুরু করব রক্তচালিকা। রক্তচালিকা আমাদের দেওয়া নাম মনে রাখার সুবিধার জন্য, যা হচ্ছে হার্ট। হার্টের ক্ষেত্রে কিছু বেসিক কথা অবশ্যই জানতে হবে। প্রথমত হচ্ছে অবস্থান। মোস্ট ইন্টারেস্টিংলি অবস্থান আমরা সবাই জানি, হার্টের অবস্থান নিয়ে কারো কোনো দ্বিতীয়বার ভাবার কোনো অবকাশ নেই, কিন্তু কিছু কিছু পয়েন্ট তো অবশ্যই মাথায় রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে ডায়াফ্রামের উপরে থাকে। 2 নাম্বার হচ্ছে সামনের দিকের যে রিবস বা পর্শুকা আছে তার সামনের দিকে অবস্থান করে, দুটো লাংসের মাঝখানে অবস্থান করে এবং বাম দিকে একটু বেশি বাঁকা হয়ে অবস্থান করে। কিছু ভেরিয়েশন তো আছে, 0.1% ক্ষেত্রে সেটা ডান দিকেও মুখ দিয়ে থাকতে পারে, তবে এক্সেপশন মনে রাখা আমাদের কাজ না। অবস্থানের পরে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আকৃতি। আকৃতিটাকে আমরা বলি কোণাকৃতি বা মোচাকৃতি। বর্ণটা কেমন হবে? বর্ণটা হবে লালচে বর্ণের। এটা খুব সহজ সূত্রে মনে রাখা যায়, যেসব অর্গানের রক্ত সরবরাহের পরিমাণ বেশি তার কালারটা হবে লাল। এটার কারণটা হচ্ছে যত বেশি রক্ত যাবে, রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা আছে, লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন আছে, আর হিমোগ্লোবিন যেখানে সবচেয়ে বেশি কনসেন্ট্রেটেড আকারে থাকবে তার বর্ণ লালচে হবে বা পিঙ্কিশ হবে।
তবে অবশ্যই লিভিং বডির জন্য সেটা প্রযোজ্য। আমাদের সবচেয়ে বেশি ভাস্কুলার অর্গান হচ্ছে হার্ট, তাকে ভাস্কুলার হতেই হবে কারণ সে নিয়ন্ত্রণ করে। 2 নম্বর হচ্ছে লিভার, 3 নম্বর হচ্ছে কিডনি, এবং সর্বশেষ যেটার নাম মনে রাখতে হবে সেটা হচ্ছে লাংস। সো চোখ বন্ধ করে যদি কোনোটার বর্ণ জিজ্ঞেস করতে বলা হয় তাহলে আমরা বলবো লালচে বা একটু লাল বা পিঙ্কিশ, কাছাকাছি রঙগুলাই আসবে আলোচনায়। আকৃতি বর্ণের পরে হচ্ছে ওজন। ওজনের ক্ষেত্রে আমরা দেখি মেল এবং ফিমেইলে ভেরিয়েশন আছে। মেলের ক্ষেত্রে হচ্ছে 300 গ্রাম, ফিমেলে হচ্ছে 200 গ্রাম। এক্ষেত্রে একটু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এমসিকিউতে। 1/3 কম ওজন, ফিমেইলে 1/3 কম, 1/3 ওজন না, 1/3 যদি ওজন হয়ে যায় তাহলে হয়ে যাবে 100 গ্রাম, তাহলে একটু বেশি হৃদয়হীনতা হয়ে যায়। তোটা হৃদয়হীনতা চিন্তা করার দরকার নাই। তবে এক্ষেত্রে সাহিত্য কপছে লাভ নাই। এক্ষেত্রে যেই কারণে এই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মেলের বডি স্ট্রাকচার অনেক বেশি, মেলের ইরিথ্রোপয়েটিন সিক্রেশন অনেক বেশি করতে হবে। এরিথ্রোপয়েটিনের কাজ হচ্ছে লোহিত রক্তকণিকার প্রোডাকশনটা বাড়ানো। তো লোহিত রক্তকণিকার প্রোডাকশন যদি বাড়াতে হয়, লোহিত রক্তকণিকা আমি বাড়াবো কিন্তু সার্কুলেশনের জন্য যে মেশিনটা সেটাকে পাওয়ারফুল বানাবো না, সেটাকে আকারে বড় বানাবো না, তা তো হবে না। সে কারণে মেলের যে হার্টের যে ওজনটা আছে সেটা আসলে কি রিপ্রেজেন্ট করে, হার্টের স্কেলেটন রিপ্রেজেন্ট করে। হার্টের স্কেলেটন রিপ্রেজেন্ট করে হার্ট আসলে কতটুকু বড়, কতটুকু স্ট্রং, কতটুকু তার কন্ট্রাকশন ক্যাপাবিলিটি আছে। কন্ট্রাকশন ক্যাপাবিলিটি যেহেতু বেশি সেহেতু ওজনটাও এই ক্ষেত্রে বেশি হচ্ছে। ওজনের পরে আমরা আলোচনা করব হার্টের যে প্রাচীর আছে, দেয়াল। দেয়াল বা প্রাচীর এক জিনিস, ঝিল্লি বা আবরণ আরেক জিনিস। ঝিল্লি মানে হচ্ছে চারপাশ দিয়ে কোনো তেরপল দিয়ে ঢাকা একটা জিনিস, বাইরে থেকে আবরণ দেয়া আছে। বাইরে থেকে আবরণ যে দেয়া আছে তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এটা আমরা আগে আলোচনা করতে চাই। পেরিকার্ডিয়ামের দুটো অংশ থাকে, একটা হচ্ছে ভিসেরাল, একটা হচ্ছে প্যারাইটাল। মনে রাখার একটা সূত্র আছে, ভিসেরাল ভিতরে, ভিতে ভিসেরাল, ভিতে ভেতরে, যেটা ভেতরে থাকে সেটা ভিসেরাল, যেটা বাইরে থাকে সেটা প্যারাইটাল। একই রকম আলোচনা আমরা দেখতে পাবো যখন আমরা লাংস আলোচনা করব। সেক্ষেত্রে আমরা দেখবো যে ফুসফুসের চারদিকে একটা আবরণ আছে, কিন্তু তার নাম পেরিকার্ডিয়াম না, তার নাম হচ্ছে প্লুরা। প্লুরার ক্ষেত্রে দুটো উপাদান আছে, ভিসেরাল এবং প্যারাইটাল। ভিসেরাল ভেতরে, প্যারাইটাল বাইরে। তাহলে যদি জিজ্ঞেস করা হয় মানুষের দেহ থেকে পৃথকীকৃত কোনো একটা হৃৎপিণ্ডের কোন দেয়ালটা দেখা যাচ্ছে, আসলে কিন্তু কোনো প্রাচীর বা দেয়াল দেখা যাবে না, দেখা যাবে বাইরের দিকে যেটা আছে সেটা হচ্ছে প্যারাইটাল পেরিকার্ডিয়াম। ভিসেরাল পেরিকার্ডিয়ামকে আলাদা করা সম্ভব? উত্তর হবে কখনোই সম্ভব না, কারণ ভিসেরাল পেরিকার্ডিয়াম দেয়ালের সাথেই লেগে থাকে, এটাকে আলাদাভাবে ডিরেকশন করা সম্ভব না। প্রাচীরের মধ্যে আমরা দেখতে পাই প্রাচীরের 3টা উপাদান আছে। সবচেয়ে ভেতরে এন্ডোকার্ডিয়াম, যার সাথে রক্তের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। রক্তের সাথে যারই ঘনিষ্ঠ সম্পর্ক হবে তারই আবরণী কলা হবে সরল আইসাকার। এই জিনিসটা খুব বেসিক একটা কথা, এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। এন্ডোকার্ডিয়ামের পরে মাঝের অংশটা হচ্ছে মায়োকার্ডিয়াম, যার সাথে হৃদপেশি সংযুক্ত। আমরা জানি পেশি 3 ধরনের, একটা হচ্ছে ঐচ্ছিক, একটা হচ্ছে অনৈচ্ছিক, একটা হচ্ছে হৃদপেশি। আমরা এটাও জানি যে হৃদপেশি 2 ধরনের বৈশিষ্ট্য ক্যারি করে। সে যখন গাঠনিকভাবে চিন্তা করা হয় তখন তার গঠনটা হচ্ছে অনেকটা ঐচ্ছিক পেশির মতো, কিন্তু যখন কাজ করে তখন অনৈচ্ছিক পেশির মতো কাজ করে। আমরা আমাদের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ নিজেদের ইচ্ছায় নিয়ন্ত্রণ করতে পারি না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং অনৈচ্ছিক পেশির সাথে তার একটা পার্থক্য হচ্ছে, অনৈচ্ছিক পেশির সংকোচন প্রসারণ ক্ষমতাটা যতটা অনিয়ন্ত্রিত, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণটা ততই নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রণ যখনই নষ্ট হবে তখনই সেখানে প্যাথোলজি বা অসুস্থতার ব্যাপার আসবে, তারপর আসবে ট্রিটমেন্টের চিন্তা ভাবনা। এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং সবচেয়ে বাইরে যে আছে সে হচ্ছে এপিকার্ডিয়াম। তাহলে আমরা অবস্থান জানলাম, আকৃতি, বর্ণ, ওজন, প্রাচীর, ঝিল্লি, এবং সর্বশেষ যেটা জানতেই হবে সেটা হচ্ছে কপাটিকা। আমরা কিছুক্ষণ আগেই বলেছি ধমনী এবং শিরার মধ্যে কপাটিকার উপস্থিতি থাকবে শিরাতে, যেন ব্যাক ফ্লো না হয়, সামনে গেল হঠাৎ করে পেছনে যেন ফিরে আসতে না পারে, সেজন্য হচ্ছে কপাটিকা। হৃৎপিণ্ডের ক্ষেত্রে কপাটিকা কয় ধরনের আমরা জানি, মোটামুটি 6 ধরনের কপাটিকা আছে এখানে। মনে রাখার একটা সিস্টেম আছে, সেটা বলে দিচ্ছি। আমরা বলি বাইকাস্পিড কপাটিকা, মানে হচ্ছে 2টা কাস্প বা 2টো পর্দা। বাই মনে রাখবো বাম, তার মানে বাম অলিন্দ এবং নিলয় সংযোগস্থলে যে থাকে সেই বাইকাস্পিড। তাহলে আরেকটা আছে তার বন্ধু, তার নাম হচ্ছে ট্রাইকাস্পিড, সে থাকবে ডান অলিন্দ এবং নিলয় মাঝখানে। বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিডের পরে আর যে দুটোর নাম মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পালমোনারি আর এটা হচ্ছে অ্যাওরটিক। এরা কোথায় থাকবে? পালমোনারি যেখানে শুরু হবে, পালমোনারি ধমনী, এবং অ্যাওর্টা যেখানে শুরু হবে তার সংযোগ স্থলটাতে। 5 নাম্বার হচ্ছে ইউস্টেশিয়ান।
এটা থাকবে ইনফিরিয়র ভেনা কাভার সাথে, আর এটা হচ্ছে থিবেসিয়ান করোনারি সাইনাসের সাথে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় আসলে এত সহজে আসার কথা না। আমরা এখানে একটা ডায়াগ্রাম প্রেজেন্ট করব, সেই ডায়াগ্রাম নিয়ে আমরা দেখব যে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন হচ্ছে কিভাবে, আর সেই রক্ত সংবহনের সাথে এদেরই বা কি সম্পর্ক, আর এদের বন্ধ হওয়া বা খোলা হওয়ার সাথে হৃৎপিণ্ডের যে কার্ডিয়াক চক্র আছে তা কিভাবে নিয়ন্ত্রিত হয়। কার্ডিয়াক ব্লাড ট্রান্সপোর্ট আমরা খুব সহজ করে আঁকার চেষ্টা করি, যেহেতু স্কিমেটিক প্রেজেন্টেশন আমরা ডায়াগ্রামেটিক্যালি আঁকবো। রাইট, লেফট, এট্রিয়াম, এট্রিয়াম, ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল। চারটা চেম্বার আছে, উপরের দিকে হচ্ছে এট্রিয়াম, নিচের দিকে হচ্ছে ভেন্ট্রিকল। উপরে অলিন্দ, নিচে নিলয়। এতে শুরু, এ উপরে, অতে শুরু, অ উপরে, অলওয়েজ মাথায় রাখতে হবে। তো রাইট এট্রিয়ামে প্রথমে আসবে উপর থেকে সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এবং নিচ থেকে আসবে ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। আমরা সেটা একটু আগেই বলেছি। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসবে ডান অলিন্দে, সেটা ডান অলিন্দ নিলয় ছিদ্র দিয়ে চলে আসবে ডান নিলয়। যদি কোশ্চেন করা হয় হৃৎপিণ্ডের ডান দিকের প্রকোষ্ঠে কি ধরনের রক্ত থাকে, তাহলে বলতে হবে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। ডান নিলয় থেকে বের হয়ে যাচ্ছে পালমোনারি ধমনী, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এক্সেপশন, যে ধমনী হওয়া সত্ত্বেও সে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে বের হচ্ছে। চলে যাবে লাংসে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত লাংসে এসে অক্সিজেন সমৃদ্ধ হবে, সেটা ব্যাক করবে বাম অলিন্দে, নিয়ে আসবে পালমোনারি ভেইন, পালমোনারি শিরা নিয়ে আসবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। আরও একটি এক্সেপশন, এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত ঢুকবে বাম অলিন্দে, সেটা চলে আসবে এই ছিদ্র দিয়ে বাম নিলয়। তাহলে যদি জিজ্ঞেস করা হয় হৃৎপিণ্ডের বাম দিকের প্রকোষ্ঠগুলোতে কি ধরনের রক্ত থাকে, তাহলে আমরা বলবো অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত অ্যাওর্টার মাধ্যমে চলে যাবে বাইরে। একটু আগে আমরা আলোচনা করেছি অ্যাওর্টার 3টা ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চগুলো নিয়ে কথা বলা হয়ে গেছে। এক্ষেত্রে যেই যেই জায়গাগুলোতে কপাটিকা আছে সেগুলো আমরা একটু মার্ক করে দিই। ইনফিরিয়র ভেনা কাভা এবং ডান অলিন্দের সংযোগস্থলে আছে, এখানে আছে ডান অলিন্দ নিলয়, একটু আগে বলেছি ট্রাইকাসপিড, এখানে আছে পালমোনারি, এখানে আছে বাইকাসপিড, এবং এখানে আছে অ্যাওর্টিক। আমরা টোটাল 5টা কপাটিকার অবস্থান দেখাতে পারছি, একটা আমরা দেখাতে পারছি না, কারণ এই ধরনের ম্যাক্রোস্কোপিক গঠনে সেই জিনিসটা দেখানো সম্ভব না, যেটা হচ্ছে থিবেসিয়ান কপাটিকা, এবং সেটা আমাদের এই আলোচনার জন্য খুব একটা জরুরিও না। কপাটিকাগুলোর অবস্থান যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা কার্ডিয়াক সাইকেল বুঝতে পারবো। আমরা এই জিনিসটাকে এখন মুছে দিয়ে খুব ছোট আকারে আবার রাখতে চাই, যেন কার্ডিয়াক সাইকেলটা আমরা দেখাতে পারি। কার্ডিয়াক সাইকেল মানে কি? কার্ডিয়াক সাইকেল মানে হচ্ছে, আমরা জানি যে একটা মানুষের স্বাভাবিক হৃদস্পন্দনের হার হচ্ছে 60 থেকে 100, কোথাও কোথাও লেখা আছে 60 থেকে 90, তার মানে 60-র নিচে অস্বাভাবিকতা, 90 বা 100-এর নিচে অস্বাভাবিকতা। কমে গেলে ব্রেডিকার্ডিয়া, বেড়ে গেলে টেকিকার্ডিয়া। যদি আমরা ধরে নেই অন এন অ্যাভারেজ 70-80, তার মাঝখানেও যদি ধরি 75, তাহলে 75 বিটস হয় পার মিনিটে, যেটা আমি হাতে পালস হিসেবে দেখতে পাই, যেটা আমি স্টেথ দিয়ে বুকে শুনতে পাই। একটা হচ্ছে ফিল করা, একটা হচ্ছে শোনা কার। যদি আমরা জিজ্ঞেস করি যে 75 বিট 60 সেকেন্ড, তাহলে একটা বিট কত সেকেন্ড? 60 ডিভাইডেড বাই 75, 0.8 সেকেন্ড। তার মানে একটা বিট থেকে আরেকটা বিটের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 0.8। এই 0.8 সেকেন্ড ব্যবধানের মধ্যে হার্টের মধ্যে যতগুলো ঘটনা ঘটে সেগুলো চক্রাকারে ঘটে, সবসময় মাথায় রাখতে হবে। এবং এই চক্রাকার ঘটনার সমন্বিত রূপটাই হচ্ছে কার্ডিয়াক চক্র বা কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেলের মধ্যে 2টা ইভেন্টের কথা অবশ্যই মাথায় রাখতে হবে, একটা হচ্ছে সিস্টোল, একটা হচ্ছে ডায়াস্টোল। মনে রাখার সংক্ষিপ্ত উপায় কি? ডায়াস্টোল শব্দটা বড়, তাহলে হার্টের চেম্বার হবে বড়। সিস্টোল শব্দটা ছোট, হার্টের চেম্বার হয়ে আসবে ছোট। আমরা জানি হার্টের 2টা চেম্বার আছে, 2 ধরনের, 2টা না 2 ধরনের চেম্বার আছে, এট্রিয়া, ভেন্ট্রিকল, অলিন্দ, নিলয়। এই অলিন্দের ডায়াস্টোল হয়, এই অলিন্দের সিস্টোল হয়। এই নিলয়েরও ডায়াস্টোল হবে, সিস্টোল হবে। আমাদের মাথায় রাখতে হবে ডায়াস্টোল এবং সিস্টোল মিলে 0.8 হতে হবে। অলিন্দের ডায়াস্টোলের সময় লাগে 0.7 সেকেন্ড, সিস্টোলের সময় লাগে 0.1 সেকেন্ড। নিলয়ের ক্ষেত্রে লাগে 0.5, সিস্টোলে লাগে 0.3। চোখ বন্ধ করে বলে দিলাম, অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিলাম 0.8 কে, তা হবে না।
ডায়াস্টল, ডায়াস্টল, সিস্টল, সিস্টল, চারটাতেই ভিন্নতা আছে। কেন এই ভিন্নতা? প্রথমে মাথায় রাখতে হবে যে ডায়াস্টলে সময় বেশি লাগবেই, কারণ জ্ঞান আহরণ করা যেমন ব্লাড আহরণ করাও তেমন সময় লাগে বেশি। ব্লাড যখন জমা করতে সময় লাগবে বেশি। ডায়াস্টল মানে হচ্ছে জমা করা, কালেকশন করতে সময় বেশি লাগে। খেয়াল করে দেখবো ও ওর চেয়ে বেশি, ও ওর চেয়ে বেশি। এখন কোশ্চেন আসতে পারে, এট্রিয়ার ডায়াস্টল কেন নিলয়ের ডায়াস্টলের চেয়ে বেশি সময় নেয়? সমস্যাটা কোথায়? খেয়াল করতে হবে, হার্ট হচ্ছে একটা ক্লোজড চেম্বার। অলিন্দ বা এট্রিয়াম রক্ত নেয় বাইরে থেকে, আর নিলয় রক্ত কালেক্ট করে অলিন্দ থেকে। বাইরে থেকে যখন বিভিন্ন পন্থায় রক্ত আসবে সময় একটু লাগবে বেশি, আর যখন অলিন্দ থেকে নিলয় রক্ত আসবে মাঝখানে জাস্ট একটা পথ বা একটা দরজা খুলে দিলেই রক্তটা চলে আসবে। তো সময় অবশ্যই কম্পারেটিভলি লাগবে কম। এরপর বসে আসবে, ভাই সিস্টোলে সময়ের পার্থক্য কেন হচ্ছে? এই সিস্টোলের সময় কেন বেশি, এই সিস্টোলের সময় কেন কম? অলিন্দ সিস্টোলে কি করে? চাপ দেয়, চাপ দিয়ে সংকুচিত করে রক্তটাকে পাঠায়। উপর থেকে নিচে রক্ত পাঠাতে সময় অবশ্যই কম লাগবে। কিন্তু ভেন্ট্রিকল যখন সিস্টোলিক ফেজে থাকে, যখন সে চাপ দিয়ে রক্তটাকে বাইরে পাঠায়, সে কিন্তু কোনো কম্পার্টমেন্টে পাঠায় না, সে সারা শরীরে ছড়িয়ে দেয়। সো অনেকক্ষণ ধরে সেই কন্ট্রাকশনটা মেনটেন করতে হবে, না হলে কিন্তু সারা শরীরে সেটা পৌঁছাবে না। দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস ডায়াস্টল এন্ড সিস্টোলিক টাইম ডিফারেন্স। আমরা এখন চলে যাচ্ছি সিস্টোল এবং ডায়াস্টলটা হয় কিভাবে। সিস্টোল ডায়াস্টল মনে রাখার উপায় কি? জটিলভাবে মনে রাখবো না, আমরা খুব সহজভাবে মনে রাখার চেষ্টা করব। একবার দেখালে আমরা পারবো। আবার একটু এঁকে ফেলি। রাইট, লেফট, এট্রিয়া, এট্রিয়া, ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল। এখানে একটা কপাটিকা আছে জানি, এখানে একটা কপাটিকা আছে জানি, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, পাঁচটি কপাটিকা। যদি বলা হয় অলিন্দের ডায়াস্টল, একটি আমরা শিখবো, বাকিগুলো আমরা এমনিই পারবো। অলিন্দের ডায়াস্টল, যে কোনো সিস্টোল ডায়াস্টলকে আমরা তিনটা ব্রড হেডিং এ মনে রাখার চেষ্টা করব। তিনটা ব্রড হেডিং। এক নাম্বার ব্রড হেডিং হচ্ছে চাপের তারতম্য কি হয়, চাপের ওঠানামাটা আসলে কেমন। দুই নাম্বার মনে রাখবো রক্ত যায় কোথায়, রক্ত প্রবাহের দিক। তিন নাম্বার মনে রাখবো কপাটিকাটা আসলে কিভাবে থাকে, কপাটিকার প্রকৃতি। কপাটিকা কি খোলা অবস্থায় থাকে নাকি বন্ধ অবস্থায় থাকে। যে কোনো সিস্টোল ডায়াস্টল আলোচনা আমরা তিনটা পয়েন্টে করব। অলিন্দেরটা আমরা আগে বোঝার চেষ্টা করি। অলিন্দের ডায়াস্টল মানে ডান অলিন্দ, বাম অলিন্দ। অলিন্দ ডায়াস্টল বড় শব্দ, বড় হবে। অলিন্দ যদি বড় হয়, ডান অলিন্দ বড় হলো, বাম অলিন্দ বড় হলো। যদি আয়তন বেড়ে যায়, বয়েলের সূত্র থেকে কি জানছি, যদি আয়তন বেড়ে যায় চাপ কমে যাবে। যদি ডান অলিন্দ এবং বাম অলিন্দের ভেতরে চাপ কমে যায়, তাহলে তাদের বাইরের তুলনায় ভেতরের চাপ কম। বাইরের তুলনায় ভেতরের চাপ যদি কম হয়, উচ্চ চাপ থেকে রক্ত নিম্ন চাপের দিকে আসবে, উচ্চ চাপ থেকে রক্ত নিম্ন চাপের দিকে আসবে। ফলে কি হচ্ছে, চাপের তারতম্যে রক্ত আসছে বাইরে থেকে অলিন্দের ভেতরে। ডান অলিন্দের রক্ত আসবে কোথা থেকে? সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা। বাম অলিন্দের রক্ত আসবে কোথা থেকে? পালমোনারি শিরা, একটু আগে আমরা দেখিয়েছি। খেয়াল রাখতে হবে এখানে শুধুমাত্র একটা কপাটিকা আছে মাঝখানে, সেটা হচ্ছে এটা, যার নাম হচ্ছে ইউস্টেশিয়ান কপাটিকা, যেটা ইনফিরিয়র ভেনা কাভা এবং ডান অলিন্দের মাঝে থাকে। তাহলে আমাকে যদি বলা হয় অলিন্দের ডায়াস্টলে ইউস্টেশিয়ান কপাটিকা কি থাকবে? খোলা থাকবে। খোলা, খোলা না থাকলে রক্তটা আসতে পারবে না। তাহলে আমরা আবার একটু রিক্যাপ করি। ডায়াস্টল কি হচ্ছে? অলিন্দ বড় হচ্ছে, চাপ কমছে, বাইরে থেকে রক্ত ভেতরে আসছে, ইউস্টেশিয়ান কপাটিকা খুলে যাচ্ছে। এবার খুব ফাস্ট বলবো, অলিন্দের সিস্টোল। অলিন্দের সিস্টোলে কি হবে? অলিন্দ সংকুচিত হবে, অলিন্দের ভেতরে চাপ বেড়ে যাবে। চাপ বেড়ে যাওয়ার জন্য অলিন্দ থেকে রক্ত নিলয়ে আসবে। অলিন্দ থেকে রক্ত যদি নিলয়ে আসতে হয়, তাহলে এই দুইটা কপাটিকা খুলে যেতে হবে। তার মানে বাইকাসপিড, ট্রাইকাসপিড খোলা থাকবে। এখানে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এটা যখনই চাপ দিবে তখন কিন্তু এই কপাটিকাকে বন্ধ হয়ে যেতে হবে। যদি বন্ধ না হয়, তাহলে রক্ত এখান থেকে এখানে না যে কিছুটা ব্যাক ফ্লো হয়ে পেছনে চলে যেতে পারে। তাহলে আমাকে যদি বলা হয় অলিন্দের সিস্টোলে কপাটিকা কিভাবে থাকে, এটা খোলা, এটা খোলা, এটা বন্ধ। এই দুটার অবস্থা কি হবে? যখন ওরা ফিলিং ফেজে আছে, ওরা রক্ত জমা করছে, রক্ত জমা করা অবস্থাতেই যদি রক্তটা ফুস করে বের হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে সে কন্ট্রাকশন ঠিক মতো করতে পারবে না। ফলে এই দুটা কপাটিকাকে বন্ধ রাখতে হবে। যদি অলিন্দের সিস্টোল ডায়াস্টল আমরা বুঝি, তাহলে নিলয়ের সিস্টোল ডায়াস্টল আমরা ঠিক এইভাবে এক্সপ্লেন করতে পারবো। তিনটা বেসিক পয়েন্ট
আকৃতিগত পরিবর্তনের জন্য চাপগত কি পরিবর্তন হচ্ছে, রক্তের ডিরেকশনটাকে কোন দিক থেকে কোন দিকে যায়, আর সেই ডিরেকশন এবং পরবর্তী ঘটনা মেনটেন করার জন্য কপাটিকা কি খোলা থাকে নাকি বন্ধ থাকে। কার্ডিয়াক সাইকেলের আলোচনা আমাদের শেষ। এরপরে আমরা যেই আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে ব্লাড প্রেশার নিয়ে। ব্লাড প্রেশারে দুই ধরনের অ্যাবনর্মালিটি হতে পারে। যদি বেড়ে যায় সেটাকে আমরা বলি হাইপারটেনশন, যদি ব্লাড প্রেশার স্বাভাবিকের চেয়ে কমে যায় সেটাকে আমরা বলি সিনকোপ। দুই ধরনের ব্লাড প্রেশার হয়, একটা হচ্ছে হার্টের যখন সিস্টোলিক ফেজে থাকে, যখন সে সংকুচিত অবস্থায় থাকবে তখন যে প্রেশার সেটা সিস্টোলিক, আর যখন সে প্রসারিত অবস্থায় থাকে তখন সেটা হচ্ছে ডায়াস্টোলিক। সিস্টোলিক ব্লাড প্রেশারের নর্মাল রেঞ্জ 110 থেকে 140, ডায়াস্টোলিক 60 to 90। এছাড়াও বয়স ভিত্তিক ব্লাড প্রেশারের কিছু ওঠানামা আছে। 20 বছরের জন্য যেটা সেফ রেঞ্জ, 50 ইয়ার্সের জন্য তার চেয়ে হয়তো আরেকটু বেশি প্রেশার সেফ রেঞ্জে থাকে, 70 ইয়ার্স হয়তো তার চেয়েও একটু বেশি সেফ রেঞ্জে থাকে। 20 বছর 140/90, 50 বছর 160/95, 70 বছর 170/105, এতটুকু পর্যন্ত আমরা সেফ রেঞ্জ পর্যন্ত বলি অ্যাকর্ডিং টু এজ। যদি এই এজ অনুযায়ী এতটুকু প্রেশারের চেয়ে বেশি পরিমাণ প্রেশার পারসিস্টেন্টলি থাকে তাহলে আমরা সেটাকে বলছি হাইপারটেনশন। হাইপারটেনশনের জন্য বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে। 1 নম্বর জটিলতা যেটা আমরা এখানে লিখেছি সেটা হচ্ছে সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেইনের জটিলতা। ব্রেইনে কি জটিলতা হতে পারে? স্ট্রোক হতে পারে, এসএইচ সাব অ্যারাকনয়েড হিমোরেজ, অ্যারাকনয়েড স্পেসের নিচে ব্লাড জমা হতে পারে, সেক্ষেত্রেও স্ট্রোকের মতো কিছু ফিচার দেখা যেতে পারে। হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, হাইপারটেনশনের জন্য ব্রেইনে কিছু অ্যাবনর্মালিটি দেখা যেতে পারে যেটাকে আমরা বলছি হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি। এছাড়া ব্লাড প্রেশার বেশি হওয়ার জন্য বা হাইপারটেনশনের জন্য কার্ডিয়াক কি কি অ্যাবনর্মালিটি হতে পারে? 1 নম্বর এনজাইনা হতে পারে। এনজাইনা মানে হচ্ছে চেস্ট পেইন, হার্টের চারদিকে বাইরের দিকে যে পেক্টোরালিস মেজর মাসেল আছে সেখানে যদি ব্লাড সার্কুলেশনে কোনো সমস্যা হয় এবং অথবা সে যদি অক্সিজেনের ঘাটতি থাকে সেক্ষেত্রে এনজাইনা নামক পেইন হয়। এনজাইনা যদি কন্ট্রোলেবল না হয় বা একটু ব্যতিক্রম আচরণ করে সেটাকে আমরা বলি আনস্টেবল এনজাইনা। এনজাইনা, আনস্টেবল এনজাইনা, এই দুটো হচ্ছে হাইপারটেনশনের কার্ডিয়াক কমপ্লিকেশন। 3 নম্বর আমরা চিন্তা করতে পারি আই কমপ্লিকেশন। চোখে কি হতে পারে? চোখে পেপিলো ইডিমা হতে পারে, দৃষ্টি ত্রুটি হতে পারে যা পরবর্তীতে অন্ধত্বের দিকে ধাবিত করতে পারে। সর্বশেষ কিডনিতে কিছু জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে। কিডনির জটিলতাকে আমরা দুটো ভাগে ভাগ করি। 1 নম্বর রেনাল ড্যামেজ, কিডনির কাজকর্ম বিঘ্নিত হতে পারে। 2 নম্বর রেনাল ফেলিওর, কিডনি ফেল করতে পারে, কিডনি যা করা দরকার ছিল তা যদি একেবারেই করতে না পারে তাহলে সেটাকে আমরা বলি রেনাল ফেলিওর। ড্যামেজের পরবর্তী ধাপ হচ্ছে রেনাল ফেলিওর। হাইপারটেনশনের পরে আমরা চেস্ট পেইন নিয়ে একটু কথা বলব। হোয়াট আর দ্য কমন কজেস অফ চেস্ট পেইন? বুকে ব্যথা কি কি কারণে হতে পারে? চেস্ট পেইনকে আমরা ব্রড হেডিং এ ভাগ করে ফেলতে পারি। পালমোনারি বা লাং অরিজিন, লাংসের কি কি প্রবলেমের কারণে বুকে ব্যথা হতে পারে? প্লুরিসির জন্য হতে পারে, যদি প্লুরাতে প্রদাহ বা ইনফ্লামেশন হয়। নিউমোনিয়ার জন্য হতে পারে, যদি লাংসে কোনো ধরনের ব্যাকটেরিয়াল অথবা ভাইরাল ইনফেকশন হয়। পালমোনারি এম্বোলিজমে হতে পারে, যদি হৃৎপিণ্ড দিকে লাংস থেকে উৎপন্ন কোনো জমাট বাঁধা রক্ত এসে জমা হয় সেক্ষেত্রে পালমোনারি এম্বোলিজম হয়ে বুকে ব্যথা হতে পারে। লাংস গেল, এরপর আসবে হার্ট। হার্টের কোন কোন কন্ডিশনের কারণে বুকে ব্যথা হতে পারে? 1 নম্বর হতে পারে এনজাইনা, একটু আগে আমরা বললাম। 2 নম্বর হতে পারে পেরিকার্ডাইটিস, পেরিকার্ডিয়ামের যদি কোনো ধরনের ইনফ্ল্যামেশন অথবা প্রদাহ হয়। অ্যাওর্টিক ডিসেকশন, যদি মহাধমনী বা অ্যাওর্টার প্রাচীর ছিঁড়ে যায় সেক্ষেত্রে অ্যাওর্টিক ডিসেকশন হয়ে বুকে ব্যথা হতে পারে। এলিমেন্টারি বা পরিপাকতন্ত্রের কোন সমস্যার কারণে বুকে ব্যথা হতে পারে? যেমন গল স্টোন, পিত্তথলিতে যদি পাথর হয়, অথবা গ্যাস্ট্রাইটিস, যদি অ্যাসিডিটির সমস্যা অনেক বেশি হয়, অনেক বেশি ইনফ্ল্যামেশন হয় গ্যাস্ট্রিক রুটে, সেক্ষেত্রে বুকে ব্যথা হতে পারে। এছাড়া আরেকটা কমন কজ হচ্ছে চেস্ট কজ। আমাদের বুকে কি কি জিনিসপত্র আছে আমরা জানি। স্কেলেটন আছে, আমরা জানি মাসেল আছে, আমরা জানি নার্ভ আছে। স্কেলেটনের যে রিব আছে সেই রিব ফ্র্যাকচার হতে পারে, সেই ফ্র্যাকচারের জন্য বুকে ব্যথা হওয়া সম্ভব। কোস্টোকন্ড্রাইটিস হতে পারে, রিব
আর কোস্টাল কার্টিলেজের যে জাংশন সেখানে কিছু ইনফ্ল্যামেশন হতে পারে, কোস্টোকন্ড্রাইটিস। মাসল আছে আমাদের বুকে, সেই মাসলগুলো স্প্রেইন হতে পারে, চাপ পড়তে পারে, নার্ভ কম্প্রেশন হতে পারে। এই কতগুলো হচ্ছে কমন কজেস অফ চেস্ট পেইন। আমরা যেহেতু রক্ত সংবহন তন্ত্রে আছি, রক্ত চালিকা বা হৃৎপিণ্ড সম্বন্ধে আলোচনা করছি, হৃৎপিণ্ডের কি কি প্যাথোলজি হতে পারে, কি কি সমস্যা হতে পারে, এখন সেই জিনিসগুলো নিয়ে একটু কথা বলবো। তার আগে আমরা বলে নিব হৃৎপিণ্ডের বিভিন্ন সমস্যা বা হৃৎপিণ্ডের বিভিন্ন ক্ষতিকর দিক বা হৃৎপিণ্ডের জন্য ঝুঁকিজনক অ্যাক্টিভিটিগুলো কি। হৃৎপিণ্ডের জন্য ঝুঁকিজনক দিকগুলো আমরা একটা নিমোনিক্স দিয়ে মনে রাখতে পারি। হৃৎপিণ্ডের জন্য ঝুঁকি হবে আনসেফ। আনসেফ আমরা মনে রাখবো, আনসেফ দিয়ে আমরা মনে রাখবো এই জিনিসগুলো হৃৎপিণ্ডের জন্য অনেক বেশি রিস্কি। ইউ দিয়ে মনে রাখবো আপ ট্রেন্ড, ব্লাড প্রেশার, গ্লুকোজ, কোলেস্টেরল এবং ওয়েট। তার মানে যদি ব্লাড প্রেশার অনেক বেশি থাকে, গ্লুকোজ অনেক বেশি থাকে, কোলেস্টেরল অনেক বেশি থাকে, ওয়েট অনেক বেশি থাকে, সেটা হৃৎপিণ্ডের জন্য ঝুঁকিদায়ক। এন দিয়ে মনে রাখবো নো এক্সারসাইজ। এস দিয়ে মনে রাখবো স্মোকিং। এতে মনে রাখবো অ্যালকোহল। এতে মনে রাখবো ফাস্ট ফুড। ইতে মনে রাখবো এক্সট্রা সল্ট। তাহলে আনসেফ এর মধ্যে যেই যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যদি আমরা একটু মডিফাই করতে পারি তাহলে হৃৎপিণ্ডের প্রতি ঝুঁকিটা কমে যায়। যদি হৃৎপিণ্ডের কোনো অপারেশন হয়, হৃৎপিণ্ডের প্রতি কোনো এনজিওপ্লাস্টি হয়, তার পরবর্তীতেও এই জিনিসগুলো মেনে চলতে হবে। স্মোকিং, অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, ফাস্টফুড অ্যাভয়েড করতে হবে, এক্সট্রা সল্ট অ্যাভয়েড করতে হবে, পরিমিত এক্সারসাইজ করতে হবে, ব্লাড প্রেশার বাড়তে দেওয়া যাবে না, গ্লুকোজকে কন্ট্রোলে রাখতে হবে, কোলেস্টেরল বাড়তে দেওয়া যাবে না, ওভারঅল ওয়েট কমিয়ে রাখতে হবে। আমরা চলে যাচ্ছি দুটো খুব কমন ঘটনা। একটাকে বলা হচ্ছে হার্ট অ্যাটাক, আর একটাকে বলা হচ্ছে হার্ট ফেলিওর। হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওরে একটা পেশেন্ট কি কি ধরনের সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে, খুব শর্টকাট মনে রাখার একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছে। হার্ট অ্যাটাক, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি এমআই, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। কিভাবে মনে রাখতে পারি? স্ক্যান, এস দিয়ে হবে সোয়েটিং, অনেক ঘাম হবে, শর্টনেস অফ ব্রেথ, শ্বাস নিতে কষ্ট হবে, সিতে হচ্ছে চেস্ট পেইন, বুকে ব্যথা হবে, অ্যান্ড ডিসকমফোর্ট, অস্বস্তি হবে, এতে এংজাইটি, অনেক বেশি দুশ্চিন্তা, এনে নসিয়া, বমি বমি ভাব। নসিয়া হচ্ছে বমি ভাব। তাহলে এই কয়টা জিনিস যখন একই সাথে একজন পেশেন্ট অনুভব করবেন যার হৃৎপিণ্ডের ঝুঁকিমূলক কিছু ব্যাপার আছে, তাহলে আমরা অবশ্যই চিন্তা করব ইট ক্যান বি এ হার্ট অ্যাটাক। হার্ট ফেলিওর, হার্ট ফেলিওর কিভাবে আমরা বুঝতে পারি? শুধুমাত্র উপসর্গ দেখে। হার্ট ফেলিওর মনে রাখার জন্য একটা ছোটখাটো নিমোনিক্স আমরা মাথায় রাখতে পারি। ফেইল, এফ দিয়ে মনে রাখবো ফ্লুইড ইন দ্য লাংস, ফুসফুসে পানি জমে যাবে, অ্যান্ড লেগ, পায়ে পানি চলে আসবে, পায়ে পানি চলে আসবে, ফুসফুসে পানি জমে যাবে, ফুসফুসে পানি জমে যাওয়ার জন্য শ্বাস নিতে কষ্ট হবে। অ্যাবনর্মাল হার্ট সাউন্ড, হার্টের যে সাউন্ডটা হয় সেটা নর্মাল থাকবে না, সেটা অ্যাবনর্মাল হয়ে যাবে। আই, ইনক্রিজড টায়ার্ডনেস, অনেক বেশি দুর্বলতা, কোনো কাজ করতে না যাওয়া, স্বাভাবিক যে কাজকর্ম খুব সহজেই করা যেত সেই কাজ করতে অনীহা হওয়া, অনেক বেশি বেশি উইকনেস এবং দুর্বলতা হওয়া। সবার শেষে লার্জ অ্যাবডোমেন এবং লিভার। অ্যাবডোমেন মানে উদর, লিভার মানে যকৃত, যকৃত বড় হয়ে যাওয়া, পেট ফুলে যাওয়া। এই কয়টা জিনিস যদি আমরা দেখি তাহলে আমরা চিন্তা করব যে ইট ক্যান বি এ হার্ট ফেলিওর। এখন আমরা চলে যাই হার্টের এই যে বিভিন্ন সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলোর চিকিৎসা কি হতে পারে। প্রতিকারের ব্যাপারটা আমরা আগেই বলেছি যে আনসেফ থেকে সরে আসতে হবে। চিকিৎসা কি হতে পারে? আমরা একটা জিনিস খুব সহজ সূত্রে মনে রাখি, যদি ব্যাড কোলেস্টেরল জমা হতে থাকে, ব্যাড কোলেস্টেরল যেটা আমরা বলেছি লো ডেনসিটি লিপোপ্রোটিন, সেটা জমা হতে থাকলে কি হবে? অ্যাথেরোমেটাস প্ল্যাক হবে। ধমনী গাত্রে কোলেস্টেরল জমা হতে থাকবে, ধমনী গাত্র সংকুচিত হতে থাকবে, তখন আমরা সেটাকে বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। তার মানে ধমনী গাত্র সংকুচিত হয়ে আসছে। ধমনী যদি সংকুচিত হয়ে যায় সেটার মাত্রা পরিমাপ করতে হবে। যদি দেখা যায় যে সংকোচনের পরিমাণ 50% কম,
50%-এর কম সংকুচিত, তাহলে মনে রাখতে হবে 3টা ডি: ড্রাগ, ডায়েট এবং ডিড। মানে কিছু নির্দিষ্ট ওষুধ, খুব সুস্থ সম্মত খাবার দাবার, নির্দিষ্ট কিছু কাজ যদি 50%-এর নিচে হয়। যদি মোর দ্যান 50% হয় কিন্তু লেস দেন 90% হয় স্টেনোসিস, সেক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি। অ্যাঞ্জিওপ্লাস্টি মানে হচ্ছে ওখানে একটা ওয়্যার বা লুপের মাধ্যমে তার দিয়ে পৌঁছানো, সেটাকে একটু রিপেয়ার করে দিয়ে আসা, সেই লোকালি রিপেয়ার করে দিয়ে আসা। অ্যাঞ্জিওপ্লাস্টি কি ধরনের হতে পারে? বেলুন এনজিওপ্লাস্টি হতে পারে, লেজার এনজিওপ্লাস্টি হতে পারে, অ্যাথেরেক্টমি হতে পারে এবং স্ট্যান্টিং হতে পারে। যদি স্টেনোসিসের পরিমাণ 90% বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ওয়ান অ্যান্ড অনলি অপশন হচ্ছে বাইপাস সার্জারি। এই বাইপাস সার্জারি হতে পারে 3 ধরনের। একটা হচ্ছে অন পাম্প, হার্ট বিট করবে এই অবস্থাতেই সার্জারি হবে। অফ পাম্প, হার্ট বিট সাময়িকভাবে বন্ধ রেখে সার্জারি করতে হবে। আর একটা হচ্ছে রোবট অ্যাসিস্টেড। রোবট অ্যাসিস্টেড, যেখানে রোবট অ্যাসিস্ট করবে, মেইন সার্জন অপারেট করবে। তাহলে এই হচ্ছে আমাদের হার্টের যে 3 ধরনের অসুখ, সেই 3 ধরনের অসুখের ট্রিটমেন্ট প্রণালী। এছাড়াও আরও একটা সমস্যা আমাদের হতে পারে হার্টে, সেটা হচ্ছে আমাদের হার্টবিট নিয়ন্ত্রণ করে কতগুলো নোড। আমরা জানি হার্টবিটের নিয়ন্ত্রণ হয় সাইনোট্রিয়াল নোড, তারপর এট্রিওভেন্ট্রিকুলার নোড, তারপর বান্ডল অফ হিস, পার্কিনজি ফাইবার, ভেন্ট্রিকুলার মাসল। যদি হার্টবিটের কোনো ধরনের ইরেগুলারিটি হয়, হার্টবিট যদি ঠিক মতো পৌঁছাতে না পারে শুরুর জায়গা থেকে শেষ জায়গায়, তাহলে অনেক সময় পেসমেকারে যেতে হয়। পেসমেকার হতে পারে 2 ধরনের: টেম্পোরারি পেসমেকার। টেম্পোরারি পেসমেকারে যদি কাজ না হয় তাহলে চলে যেতে হবে পার্মানেন্ট পেসমেকার। পার্মানেন্ট পেসমেকার 3 ধরনের হতে পারে: 1 চেম্বার, ডুয়েল চেম্বার এবং ট্রিপল চেম্বার। সিঙ্গেল চেম্বার যদি হয় তাহলে সেটা থাকে রাইট এট্রিয়ামে। যদি ডুয়েল চেম্বার হয়, 2টো চেম্বারে অবস্থান করে পেসমেকার, তাহলে সেটা থাকে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলে। যদি ট্রিপল চেম্বার হয় তাহলে সেটা অবস্থান করে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল। তাহলে কোনো ধরনের হার্টবিটের ইরেগুলারিটি, হার্টবিটের যাওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা, হার্ট ব্লক, সেক্ষেত্রে পেসমেকার টেম্পোরারি দিয়ে যদি সলিউশন হয়ে যায় ভালো, না হলে পার্মানেন্ট। পার্মানেন্ট হলে 3 ধরনের হতে পারে। 3 ধরনের পেসমেকার কোন কোন প্রকোষ্ঠে থাকে সেটা আমাদের মনে রাখতে হবে। রক্ত সংবহন তন্ত্র আমরা শেষ করতে যাচ্ছি। রক্ত সংবহন তন্ত্রের পরে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে শ্বসন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্রের সাথে খুব ক্লোজলি রিলেটেড হচ্ছে শ্বসন তন্ত্র। কেন? কারণ শ্বসন তন্ত্রের অন্যতম উপাদান হচ্ছে ফুসফুস। আমরা একটু আগে পড়েছি পালমোনারি সংবহন তন্ত্র। পালমোনারি সংবহন তন্ত্রে কি হচ্ছে? পালমোনারি ধমনী ফুসফুসে যাচ্ছে, সেখান থেকে পালমোনারি শিরা হয়ে আবার হৃৎপিণ্ডে ব্যাক করছে। তাহলে শ্বসন তন্ত্রের অংশগুলো আলোচনার আগে আমরা শ্বসন তন্ত্রকে আগে ভাগ করি। শ্বসন যে প্রক্রিয়া, সেটাকে ভাগ করা যায় 2 ভাগে: বহিঃশ্বসন, অন্তঃশ্বসন। অন্তঃশ্বসনকে 2 ভাগে ভাগ করা যায়: সবাত এবং অবাত। বহিঃশ্বসনকে ভাগ করা যেতে পারে 2 ভাবে। একটা হচ্ছে বহিস্থ পরিবেশের সাথে গ্যাসীয় বিনিময়, পরিবেশের সাথে গ্যাসীয় বিনিময়, আর যে গ্যাসটা ভেতরে প্রবেশ করলো সেটা দেহের মধ্যে অভ্যন্তরীণ সঞ্চালন। বহিস্থ পরিবেশের সাথে যে গ্যাসীয় বিনিময় হয় সেটা 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রশ্বাস এবং আরেকটি হচ্ছে নিঃশ্বাস। প্রশ্বাস মানে শ্বাস ফেলা, নিঃশ্বাস মানে হচ্ছে শ্বাস গ্রহণ করা। আর দেহে যে অভ্যন্তরীণ সঞ্চালন হয় সেটা হতে পারে 2 ধরনের। একটা হচ্ছে অক্সিজেন পরিবহন। অক্সিজেন পরিবহন হয় ফুসফুস থেকে প্রান্তে। আরেকটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহন, প্রান্তীয় অঞ্চল থেকে ফুসফুসে। বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসনের মধ্যে কিছু বেসিক পার্থক্য আমরা একটু আলোচনা করতে পারি। বহিঃশ্বসন একটা ভৌত প্রক্রিয়া আর অন্তঃশ্বসন হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। বহিঃশ্বসন নাম শুনেই বুঝতে পারছি কোষের বাইরে ঘটবে, অন্তঃশ্বসন কোষের ভেতরে ঘটবে।
বহিঃশোষণে এনজাইম জরুরি না, অন্তঃশোষণে এনজাইম জরুরি। বহিঃশোষণে কোনো এনার্জি প্রডিউস হয় না, অন্তঃশোষণে এনার্জি প্রডিউস হয়। আমরা জানি সবাত এবং অবাত শোষণের মানে কি। যেখানে অক্সিজেনের উপস্থিতি ম্যান্ডেটরি সেটা হচ্ছে সবাত বা অ্যারোবিক রেসপিরেশন, যেখানে অক্সিজেনের অনুপস্থিতিতেও সম্ভব শ্বসন করা সেটা হচ্ছে অ্যানারোবিক বা অবাত শোষণ। সবাত শোষণের ধাপগুলো আমরা জানি, গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে তৈরি, ক্রেবস চক্র এবং অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। অবাত শোষণ আর সবাত শোষণের মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে অক্সিজেন লাগে না। আর 2 নাম্বার হচ্ছে এটা দুটো ধাপে হয়, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে এসিটাইল কোয়ে তৈরি। আমাদের মূল আলোচনাটা হচ্ছে বহিঃশোষণ কেন্দ্রিক। বহিঃশোষণে আমরা আলোচনা করব প্রশ্বাস নিঃশ্বাস কিভাবে হয় 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহনটা আসলে কিভাবে ঘটে। প্রশ্বাস এবং নিঃশ্বাস বোঝার জন্য খুব সহজে আমি একটা জিনিস শিখিয়ে দিতে চাই, যেটা দিয়ে আমরা খুব সহজে মনে রাখতে পারবো যে প্রশ্বাস এবং নিঃশ্বাস হয় কিভাবে। আমরা প্রথমে প্রশ্বাসটা বোঝার চেষ্টা করি। প্রশ্বাস মানে হচ্ছে শ্বাস গ্রহণ করা, তার মানে বাইরে থেকে বাতাস ভেতরে প্রবেশ করবে। বাইরে থেকে বাতাস ভেতরে যদি প্রবেশ করতে হয় তাহলে আমরা দুটো সূত্র মনে রাখার চেষ্টা করতে পারি। একটা হচ্ছে বায়ু প্রবাহের সূত্র, আর একটা হচ্ছে বয়েলের সূত্র। বায়ু প্রবাহের সূত্র বলতে আমরা বুঝাচ্ছি খুব লেইম একটা সূত্র, বানানো একটা সূত্র, যে বাতাস উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। আর বয়েলের সূত্র বলতে আমরা বুঝাচ্ছি, আমরা জানি আয়তনের সাথে চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে বাইরে থেকে যদি বাতাসকে শরীরের ভেতরে প্রবেশ করতে হয়, তার মানে প্রশ্বাস যদি হতে হয়, তাহলে ভেতরের বাতাসের চাপ অবশ্যই বাইরের বাতাসের চাপের চেয়ে কম হতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যদি অভ্যন্তরীণ বাতাসের চাপ কমাতে হয় তাহলে আয়তন বাড়াতে হবে। আয়তন যদি বাড়ানো যায় তাহলে অভ্যন্তরীণ চাপ কমে যাবে। এটা কিভাবে সম্ভব? আমরা একটা ফুসফুসের ছবি আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে লাংস, লাংসের বাইরে এটা হচ্ছে প্লুরা, প্লুরার সাথে নিচে লাগানো আছে ডায়াফ্রাম। প্লুরার 2টা অংশ আছে, বাইরে যেটা আমরা এঁকেছি সেটা হচ্ছে প্যারাইটাল প্লুরা, আর লাংসের সাথে লাগানো অবস্থায় যেটা আছে সেটা হচ্ছে ভিসেরাল প্লুরা। যদি প্রশ্বাস ঘটাতে হয় তাহলে বক্ষ গহ্বরের আয়তন বাড়াতে হবে। আরো স্পেসিফিক্যালি যদি বলতে চাই, লাংসের অভ্যন্তরীণ আয়তন বাড়াতে হবে। লাংসের অভ্যন্তরীণ আয়তন বাড়াতে হলে কি করা যেতে পারে? আমাদের সামনের দিকে এবং পাশে লাগানো আছে রিবস, যে রিবসের সাথে লাগানো আছে এই প্যারাইটাল প্লুরা, প্যারাইটাল প্লুরা নিচে লাগানো আছে ডায়াফ্রামের সাথে। যদি ডায়াফ্রাম নিচে নেমে যায় তাহলে উপর থেকে নিচের দূরত্বটা বেড়ে যাবে। যদি রিবস একটু উপরে উঠে আসে তাহলে এই পাশ থেকে এই পাশের, তার মানে আড়াআড়ি যে দূরত্ব সেটা বেড়ে যাবে। যদি রিবসের প্রসারণ ঘটে তাহলে প্যারাইটাল প্লুরা চলে যাবে দূরে, প্যারাইটাল প্লুরার নিচের অংশ চলে যাবে নিচে। যদি ডায়াফ্রাম নিচের দিকে চলে আসে তাহলে হচ্ছে এটা কি, ভিসেরাল এবং প্যারাইটাল প্লুরার মধ্যবর্তী দূরত্ব যেটা ছিল এটা, সেটা হয়ে যাবে অনেক বেশি। তার মানে প্লুরাল স্পেসের দূরত্ব বেশি হয়ে যাবে। প্লুরাল স্পেসের মধ্যে আমরা জানি একটা ফ্লুইড থাকে যেটাকে আমরা বলি প্লুরাল ফ্লুইড। যদি এখানে আয়তন বেড়ে যায় তাহলে প্লুরাল ফ্লুইডের চাপ যাবে কমে। প্লুরাল ফ্লুইড চারপাশ থেকে লাংসের উপর চাপ প্রদান করছে। যদি লাংসের উপরে চাপের পরিমাণ কমে যায় তাহলে লাংস প্রসারিত হতে পারবে। লাংস যদি প্রসারিত হতে পারে তাহলে লাংসের প্রাথমিক যে আয়তন ছিল সেটা থেকে বেড়ে লাংসের আয়তন হয়ে যাবে আরো একটু বেশি। আর লাংসের ভেতরকার আয়তন যদি বড় হয়ে যায় তাহলে তার ভেতরের চাপ যাবে কমে। যদি ভেতরের চাপ কমে যায়, বাইরের চাপ তুলনামূলকভাবে বেশি থাকে, তাহলে বাইরে থেকে বাতাস প্রবেশ করবে ফুসফুসে। তাহলে আমরা খুব সহজে মনে রাখলাম যে প্রশ্বাসে কি হয়। নিঃশ্বাসে তাহলে ঠিক উল্টো ঘটনা ঘটবে। ইন্টারকোস্টাল মাসেলগুলো নিচের দিকে চাপ দিবে, রিবস নিচে নেমে আসবে, ডায়াফ্রাম তার উপর অবস্থানে চলে আসবে, প্যারাইটাল ভিসেরাল প্লুরার কাছে চলে যাবে। আয়তন কমে যাওয়ার জন্য প্লুরাল স্পেসের চাপ বেড়ে যাবে। চাপ যদি বেড়ে যায় হৃৎপিণ্ড সংকুচিত হবে। হৃৎপিণ্ডের আয়তন যদি কমে যায় হৃৎপিণ্ডের ভেতরে চাপ বেড়ে যাবে। ফুসফুসের ভেতরে চাপ যদি বেড়ে যায় তাহলে সেই ফুসফুসের ভেতরে চাপ এইখানে অবস্থিত বাতাসটাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিবে, ফলে সংঘটিত হবে নিঃশ্বাস। তাহলে আমরা জানলাম প্রশ্বাস এবং নিঃশ্বাস কিভাবে হয়। বহিঃশোষণের পরবর্তী অংশটা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন। যে কোনো পরিবহনের 4টি ধাপ আছে। একটু দুঃখজনক হলেও সত্যি, আমরা শুধুমাত্র অক্সিজেন রক্ত কর্তৃক পরিবহন, কার্বন ডাই অক্সাইডের রক্ত কর্তৃক পরিবহন এই অংশটাতেই সীমাবদ্ধ থাকি। অক্সিজেন পরিবহনটা আসলে হচ্ছে কিভাবে? বহিস্থ পরিবেশ থেকে প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন আসছে লাংসে, এটা একটা অংশ। দ্বিতীয় অংশটা শুরু হচ্ছে এখান থেকে, লাংস থেকে অক্সিজেন প্রবেশ করছে রক্তে, ফুসফুস থেকে রক্তে প্রথমে অক্সিজেন আসবে,
রক্ত কর্তৃক অক্সিজেনের পরিবহন হবে। রক্ত থেকে অক্সিজেন প্রথমে প্রবেশ করবে ইন্টারস্পেশিয়াল স্পেসে, তার মানে হচ্ছে আন্তঃকোষীয় ফাঁকা স্থান। আন্তঃকোষীয় ফাঁকা স্থান থেকে পরবর্তীতে প্রবেশ করবে কোষে। আমরা যদি কার্বন ডাই অক্সাইডের গতিমাত্রাটা দেখি, গতিপথটা দেখি, আমরা দেখব ঠিক উল্টো। কোষের মধ্যে বিপাকীয় প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, কোষ থেকে বের হয়ে প্রথমে আসবে আন্তঃকোষীয় ফাঁকা স্থানে, আন্তঃকোষীয় ফাঁকা স্থান থেকে পরবর্তীতে যাবে রক্তে, রক্ত কর্তৃক পরিবহন হবে, রক্ত থেকে যাবে ফুসফুসে, ফুসফুস থেকে নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে বাইরে। আমরা দুটো জায়গা অবশ্যই এমফেসিস দিব শুধুমাত্র আমাদের এমসিকিউর খাতিরে, সেটা হচ্ছে রক্ত কর্তৃক অক্সিজেন এবং রক্ত কর্তৃক কার্বন ডাই অক্সাইড পরিবহনের পার্সেন্টেজগুলো। রক্ত কর্তৃক অক্সিজেন পরিবহন দুটো ভাবে হতে পারে। একটা হচ্ছে ভৌত, যেটা হতে পারে অনলি 3%, ভৌত হচ্ছে প্লাজমা বা রক্তরসে দ্রবীভূত অবস্থায়। আর একটা হচ্ছে রাসায়নিক যৌগ রূপে 97%, সেটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন নামক যৌগ রূপে। ঠিক তেমনি আমরা যদি অক্সিজেনের জায়গায় এবার কার্বন ডাই অক্সাইড বসাই, কার্বন ডাই অক্সাইডের পরিবহনও ঠিক ভৌত এবং রাসায়নিক যৌগ রূপেই হবে, তবে পার্সেন্টেজে কিছুটা পার্থক্য আছে। ভৌত দ্রবণ রূপে হবে 8%, রাসায়নিক যৌগ রূপে হবে 92%। রাসায়নিক যৌগ রূপের মধ্যে দুই ধরনের রাসায়নিক যৌগ হতে পারে। একটা হচ্ছে বাইকার্বনেট রূপে, যেটা হতে পারে পটাশিয়াম বাইকার্বনেট অথবা সোডিয়াম বাইকার্বনেট রূপে, এটা হতে পারে 65%। আরেকটি হচ্ছে কার্বামিনো যৌগ রূপে। কার্বামিনো যৌগ হতে পারে দুই ধরনের, কার্বামিনো হিমোগ্লোবিন, আরেকটি হচ্ছে কার্বামিনো প্রোটিন। দুটির মিলিত পার্সেন্টেজ হচ্ছে 28%। তাহলে পার্সেন্টেজগুলো আমাদের এমসিকিউর জন্য জরুরি। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের শ্বসনাঙ্গে। শ্বসনাঙ্গের অংশগুলো আমরা পাশে লিখে রেখেছি। শুরু হচ্ছে নাসারন্ধ্র থেকে, এরপর নাসা কলবিন, এরপর স্বরযন্ত্র, ট্রাকিয়া, ব্রঙ্কাই, এতটুকু পর্যন্ত হচ্ছে ফুসফুস বহির্ভূত অংশ, আমরা খেয়াল রাখবো। এরপরে যা শুরু হচ্ছে সেটা হচ্ছে ফুসফুসের অন্তর্ভুক্ত অংশ। তাহলে শ্বসনাঙ্গকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, ফুসফুস বহির্ভূত, ফুসফুস অভ্যন্তরীণ একভাবে। এরপর আমরা একটু আগাই। ব্রঙ্কাই ঢোকার পর প্রাইমারি ব্রঙ্কিউল হবে, তা ভেঙে গিয়ে বা বিভাজিত হয়ে যাবে সেকেন্ডারি, তারপর হবে টার্সিয়ারি, আরো বিভাজন প্রক্রিয়ায় হবে প্রান্তীয় বা টার্মিনাল, এরপর হবে শ্বসন বা রেসপিরেটরি, এরপর হবে অ্যালভিউলার নালী বা থলি, সর্বশেষ উপাদান হচ্ছে অ্যালভিউলাস। শ্বসনাঙ্গকে আমরা দুভাবে ভাগ করতে পারি। এক হচ্ছে ফুসফুস বহির্ভূত, দুই নাম্বার হচ্ছে ফুসফুস অভ্যন্তরীণ। এটা একটা ক্লাসিফিকেশন। আরেকটা ক্লাসিফিকেশন হতে পারে এরকম, পরিবহনকারী অংশ, যেটা শুরু হচ্ছে নাসারন্ধ্র থেকে এবং শেষ হবে প্রান্তীয় ব্রঙ্কিউলে। তার মানে নাসারন্ধ্র থেকে প্রান্তীয় ব্রঙ্কিউল হচ্ছে পরিবহনকারী অংশ। দুই নাম্বার হচ্ছে শ্বসন অংশ, শ্বসন ব্রঙ্কিউল থেকে অ্যালভিউলাস। শ্বসনাঙ্গের এই যে গঠন প্রক্রিয়াটা আমরা দেখলাম, অংশগুলো দেখলাম, এই অংশগুলোর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে এপিথেলিয়াম টিস্যু। এপিথেলিয়াম টিস্যুর কিছু বিভিন্নতা আছে, যেমন নাসারন্ধ্র থেকে শুরু করে প্রান্তীয় ব্রঙ্কিউলের আগ পর্যন্ত সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার টিস্যু থাকে, এরপর হয় সিম্পল কলামনার, শ্বসন ব্রঙ্কিউলে এসে হয় সিলিয়েটেড কলামনার, সিম্পল কিউবয়েডাল, এবং সর্বশেষ অ্যালভিউলাসে হয় সিম্পল স্কোয়ামাস। তাহলে প্রথম থেকে শুরু হয় সিউডো স্ট্রেটিফাইড সিলিয়া যুক্ত কলামনার, প্রান্তীয়তে এসে হবে সিম্পল কলামনার, শ্বসনে হবে সিম্পল কিউবয়েডাল, আর সর্বশেষ অ্যালভিউলাসে হবে সিম্পল স্কোয়ামাস। এটা গেল এপিথেলিয়াম টিস্যুর পার্থক্য। কার্টিলেজের ক্ষেত্রে দেখা যায় শ্বসনাঙ্গের নাসারন্ধ্র থেকে শুরু করে প্রান্তীয় ব্রঙ্কিউল পর্যন্ত কার্টিলেজ থাকে, এরপর শ্বসন ব্রঙ্কিউল, অ্যালভিউলার নালী, অ্যালভিউলার থলি, অ্যালভিউলাসে কোনো ধরনের কার্টিলেজ থাকে না। যেহেতু কার্টিলেজের আলোচনাটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং রেসপিরেটরি সিস্টেম সংক্রান্ত, আমরা এখানে কার্টিলেজ নিয়ে কিছুটা কথা বলবো, অবশ্যই এমসিকিউ কেন্দ্রিক। কার্টিলেজের ক্ষেত্রে যেটা মনে রাখতে হয়, কার্টিলেজের দু ধরনের সেল আছে, কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট। উল্টো দিকে অস্থিতে আছে তিন ধরনের কোষ, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। কার্টিলেজের চার ধরনের প্রকারভেদ আছে। চার ধরনের প্রকারভেদগুলোর অবস্থানগুলো খুব জরুরি। খুব সহজে একটা কোশ্চেন আসতে পারে যে রেসপিরেটরি সিস্টেমে বা শ্বসনাঙ্গে কোন ধরনের কার্টিলেজ থাকে। কার্টিলেজের উদাহরণ মনে রাখার জন্য আমরা একটা নিমোনিক্স মনে রাখতে পারি, REB, রেব।
র্যাপ দিয়ে আমরা কি মনে রাখবো? আর দিয়ে আমরা মনে রাখবো রেসপিরেটরি সিস্টেম। এটা হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থির উদাহরণ। তাহলে রেসপিরেটরি সিস্টেম আমরা পড়ছি, সেখানে যে কার্টিলেজ আছে সেটা হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। ইতে আমরা মনে রাখবো 3টা ই। এটা হচ্ছে পিত্ত তন্তুময় বা স্থিতিস্থাপক তরুণাস্থি। পিত্ত তন্তুময় বা স্থিতিস্থাপক তরুণাস্থি। 3টা ই দিয়ে কি বোঝায়? একটা ই দিয়ে হচ্ছে এক্সটার্নাল এয়ার, বহিকর্ণ। একটা ই হচ্ছে ইউস্টেশিয়ান টিউব, আমরা জানি মধ্যকর্ণের সাথে নাসাকলাপিলে একটা সংযোগকারী নালী। একটা ই হচ্ছে এপিগ্লটিস। তাহলে 3টা ই, ট্রিপল ই হচ্ছে পিত্তন্তুময় বা স্থিতিস্থাপক তরুণাস্থি। বি দিয়ে 2টা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে বডি অফ ভার্টিব্রা, কশেরুকার দেহ। মূলত 2 কশেরুকার মধ্যবর্তী যে জায়গাটা সেটা হচ্ছে শ্বেত তন্তুময় তরুণাস্থি। আর সর্বশেষ বিগ বোন, অল্টারনেটিভলি হচ্ছে লং বোন। লং বোন বা হিউমেরাস ফিমার, এদের এক প্রান্তে বা মাথার দিকে সাধারণত চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি থাকে। মনে রাখবো চুনময় বা ক্যালসিফাইড। আমরা এখন আলোচনা করতে যাব ফুসফুস। হৃৎপিণ্ডের সাথে ফুসফুসের আলোচনাটা অনেকাংশেই মিলে যাবে। হৃৎপিণ্ডের একটা আবরণী আছে, ফুসফুসেরও একটা আবরণী আছে। হৃৎপিণ্ডের আবরণীরও 2টো অংশ ছিল, ফুসফুসের আবরণীরও 2টো অংশ। ফুসফুসের মধ্যে আমরা যে কয়েকটা পয়েন্টকে এমফেসাইজ করব তার মধ্যে হচ্ছে 1 নম্বর অবস্থান। আমরা জানি ফুসফুস দুপাশে থাকে, হৃৎপিণ্ডের ডায়াফ্রামের উপরে থাকে, সামনের দিকে দেয়ালের দিকে থাকে। 2 নম্বর হচ্ছে বর্ণ। বর্ণ আমরা জানি লাংসের অনেক বেশি সার্কুলেশন আছে, লাংস একটু লালচে বর্ণের হবে। আকার অনেকটা থলে আকৃতির বা ব্যাক শেপড। 3 নম্বর হচ্ছে খণ্ড এবং 4 নম্বর হচ্ছে খণ্ডক। এই 2টা নিয়ে যেন কনফিউশন না হয়। খণ্ড লোব আর খণ্ডক লোবিউল। ডান ফুসফুসের খণ্ডক হচ্ছে 3টা খণ্ড, বাম ফুসফুসের খণ্ড হচ্ছে 2টা। কিন্তু যদি বলা হয় খণ্ডক বা লোবিউল, তাহলে ডান ফুসফুসের ক্ষেত্রে সেটা হয়ে যাবে 10টা, বাম ফুসফুসের ক্ষেত্রে হয়ে যাবে 8টা। খুব ইম্পর্টেন্ট একটা অবজারভেশন, এটা ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপর যেটা আমরা লিখবো সেটা হচ্ছে ওজন। ডান ফুসফুস এবং বাম ফুসফুসের ওজনগত কিছু পার্থক্য আছে। ডান ফুসফুসের ওজন হচ্ছে 625 গ্রাম, বাম ফুসফুসের ওজন হচ্ছে 575 গ্রাম। 50 গ্রামের একটা ব্যবধান আছে। সর্বশেষ হচ্ছে আবরণ। ফুসফুসের আবরণের নাম আমরা জানি, ফুসফুসের আবরণ হচ্ছে প্লুরা। প্লুরা 2 ধরনের হয়, আমরা একটু আগে ছবি এঁকে দেখিয়েছি। একটা হচ্ছে ভিসেরাল, মনে রাখতে বলেছি ভিসেরাল মানে ভিতরে, আরেকটি হচ্ছে প্যারাইটাল, প্যারাইটাল থেকে বাইরে। ফুসফুসের আলোচনার পরে আমরা আলোচনা করব অ্যালভিউলাস নিয়ে। ফুসফুসের গঠন এবং কার্যকরী একক হচ্ছে অ্যালভিউলাস। অ্যালভিউলাসের মধ্যে মনে রাখতে হবে আয়তন প্রায় 70 to 90 মিটার স্কয়ার, সংখ্যা 700 মিলিয়ন বা 70 কোটি। প্রাচীরের পুরুত্ব মনে রাখতে হবে, যে প্রাচীরের মধ্য দিয়ে ডিফিউশনের মাধ্যমে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয় 0.1 মাইক্রোমিটার অথবা 0.001 মিলিমিটার। এপিথেলিয়াম আমরা একটু আগেই বলেছিলাম, এপিথেলিয়াম হচ্ছে সিম্পল স্কোয়ামাস, সরল আইসাকার। এছাড়াও অ্যালভিউলাস থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সেলস। অ্যালভিউলাসে প্রধানত 3 ধরনের সেল থাকে এবং এর মধ্যে 2 নম্বর সেলের কাজটা খুব বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2, আরেকটি হচ্ছে টাইপ 3। টাইপ 2 সারফেক্টেন্ট নামক একটা পদার্থ ক্ষরণ করে। সাধারণত সারফেক্টেন্টের ক্ষরণ শুরু হয় 23 সপ্তাহ বয়স থেকে, অ্যাকর্ডিং টু দ্য বুক। 24 সপ্তাহ বয়সে সেটা পর্যাপ্ত পরিমাণে হয়। যদি 23 বা 24 সপ্তাহের আগে কোনো ফিটাস জন্মগ্রহণ করে, তার মানে প্রি ম্যাচিউর বেবি যদি হয়, প্রি ম্যাচিউর বেবি সারফেক্টেন্ট যদি ক্ষরণ না হয় তাহলে লাংস প্রসারিত হতে পারবে না। লাংস যদি প্রসারিত হতে না পারে, লাংসের ভেতরে বাতাস এসে প্রবেশ করবে না, প্রশ্বাস ঘটবে না, ফলে শ্বাস প্রশ্বাসের সমস্যার জন্য বাচ্চাটার মৃত্যুবরণ হতে পারে। তো সারফেক্টেন্টের মূল কাজ হচ্ছে পৃষ্ঠীয় চাপ কমানো, ফুসফুসকে প্রসারিত হওয়ার সুযোগ দান করা, শ্বাস প্রশ্বাস ক্রিয়াটাকে ত্বরান্বিত করা। টাইপ 3 বলে সত্যিকার অর্থে কোনো অ্যালভিউলার সেল নেই। টাইপ 3 হচ্ছে বেসিক্যালি ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ হচ্ছে এক ধরনের মনোসাইট। আমরা জানি
মনোসাইট হচ্ছে ডাব্লিউবিসির একটা প্রকারভেদ শ্বেত রক্তকণিকা। ম্যাক্রোফেজ নাম হচ্ছে অ্যালভিউলার ম্যাক্রোফেজ। অ্যালভিউলার ম্যাক্রোফেজ অ্যালভিউলাসের মধ্যবর্তী প্রতিরক্ষার কাজে নিয়োজিত। গাঠনিক আলোচনা আমাদের শেষ, আমরা শুধু দুটো আলোচনা করব এখন। দুটো আলোচনার মধ্যে একটি হচ্ছে ফুসফুস কেন্দ্রিক কি কি প্যাথোলজি আছে 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে ধূমপান সংক্রান্ত কি কি প্যাথোলজি বডিতে ডেভেলপ করতে পারে। ফুসফুসের প্যাথোলজি, প্যাথোলজি অফ লাংস। প্যাথোলজি অফ লাংস না লিখে আমরা লিখতে পারি প্যাথোলজি অফ রেসপিরেটরি সিস্টেম, দ্যাট উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। রেসপিরেটরি সিস্টেমকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লাংস, একটা হচ্ছে প্লুরা, আদার দেন লাংস অ্যান্ড প্লুরা। লাংস এবং প্লুরা বাদে অন্যান্য অংশ। লাংসে কি কি হতে পারে? খুব কমনলি যেটা আমাদের দেশে হয় সেটা হচ্ছে নিউমোনিয়া, অনেক বেশি কাশি, অনেক বেশি বুকে ব্যথা, জ্বর, এবং সাধারণত ব্যাকটেরিয়া ভাইরাস দুটো দিয়েই হতে পারে। 2 নম্বর যেটা সেটা হচ্ছে টিবি, 3 সপ্তাহের বেশি এক নাগারে কাশি, অনেক দিন ধরে খুব অল্প মাত্রায় জ্বর, গায়ে ব্যথা, ক্ষুধামন্দা, এইসব জিনিসপত্র টিবির সাথে জড়িত। এবং সর্বশেষ যেটা বাচ্চাদের অনেক বেশি কষ্ট দেয় সেটা শুধুমাত্র লাংসেরই সমস্যা না, লাংসের আগে যে শ্বসননালী আছে তারও সমস্যা, সেটা হচ্ছে অ্যাজমা বা শ্বাসকষ্ট। নিঃশ্বাস ফেলতে কষ্ট হওয়ার জন্য মাঝে মাঝেই অনেক বেশি চাপ অনুভব করো, যেই চাপ নেওয়ার কারণে বা সেই চাপ অনুভব করার কারণে অনেক বেশি সোয়েটিং হওয়া, অনেক বেশি অস্বস্তি হওয়া, হৃৎপিণ্ডের উপরে চাপ বেড়ে যাওয়া। প্লুরা, প্লুরার সমস্যাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হতে পারে প্লুরিসি। প্লুরিসি মানে হচ্ছে প্লুরাল ইনফ্ল্যামেশন বা প্লুরাল প্রদাহ। 2 নাম্বার হচ্ছে প্লুরাল ইফিউশন, প্লুরার 2 স্পেসের মাঝখানে বা প্লুরাল স্পেসে পানি জমে যাওয়া। 3 নাম্বার হচ্ছে নিউমোথোরাক্স, প্লুরাল স্পেসে অনেক বেশি পরিমাণে বাতাস জমে যাওয়া। এই বাতাসই হোক বা পানি হোক, এটা যদি জমে যায় তাহলে ফুসফুসের প্রসারণ ক্ষমতাটা বিঘ্নিত হবে। ফুসফুসের প্রসারণ ক্ষমতা যদি বিঘ্নিত হয় তাহলে শ্বাস প্রশ্বাসের কষ্ট হবে, বুকে চাপ লাগবে, বুকে ব্যথা হবে। আদার দেন লাংস এন্ড প্লুরাল কি কি হতে পারে? ব্রঙ্কাইটিস হতে পারে, লেরিঞ্জাইটিস হতে পারে, ট্রাকিয়াইটিস হতে পারে, ইভেন আমাদের শ্বসনতন্ত্রের সাথে জড়িত একটা অংশ হচ্ছে কান। আমাদের ইউএস্টেশিয়ান টিউবের মাধ্যমে নাসা গলবিলের সাথে সংযুক্ত থাকে মধ্যকর্ণ। শ্বসনতন্ত্রের কোনো কোনো ইনফেকশন স্প্রেড করে কানে যেতে পারে। কানের একটা কমন ইনফেকশন হচ্ছে অটাইটিস। আর আমাদের সাইনাস সমৃদ্ধ যে হাড়গুলো আছে, যেমন সামনের দিকে আছে ফ্রন্টাল, মুখে আছে মেক্সিলা, ভেতরের দিকে আছে স্ফেনয়েড এবং ইথময়েড, সেই সাইনাস যুক্ত হাড়গুলোতে যদি ইনফ্ল্যামেশন হয় তাহলে সেটাকে বলে সাইনুসাইটিস। এখানে আমরা খেয়াল করে দেখবো সবগুলোর নামের শেষে একটা জিনিস কমন, ITIS। ব্রঙ্কাইটিস, লেরিঞ্জাইটিস, ট্রাকিয়াইটিস, অটাইটিস, সাইনুসাইটিস। এই ITIS এর মানে কি? ITIS এ আসলে কি হয় সেটা আমরা একটু শর্টকাট মনে রাখার চেষ্টা করি। ITIS মানে হচ্ছে ইনফ্ল্যামেশন বা প্রদাহ। কোনো ধরনের ইনফ্ল্যামেশন বা প্রদাহ যদি হয় তাহলে তার রোগ লক্ষণগুলো হবে খুবই সিম্পল। 1 নাম্বার হচ্ছে পেইন হবে, যেই জায়গাটা তার ইনফ্ল্যামেশন সেখানে পেইন হবে। 2 নাম্বার হিট প্রডিউস হবে, তার মানে সেখানে টেম্পারেচারটা বেড়ে যাবে, অনেক বেশি গরম অনুভূত হবে। গরম অনুভবটা লোকালি ঠিক ওই জায়গাটাতে হতে পারে অথবা সামগ্রিক সারা দেহে হয়ে জ্বর হতে পারে। 3 নাম্বার যে জায়গাটাতে ইনফ্ল্যামেশন সেখানে রেডনেস হতে পারে, লাল হয়ে যেতে পারে। যেখানে ইনফ্ল্যামেশন সেখানে সোয়েলিং হতে পারে, ফুলে যেতে পারে। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে লস অফ ফাংশন। যেখানে ইনফ্ল্যামেশন হলো সে যেই কাজটা করবে সেই কাজটা হয়তো সে প্রপারলি করতে পারবে না। যেমন সাইনোসাইটিস, আমরা জানি সাইনোসাইটিস 2 ধরনের হয়, একিউট সাইনোসাইটিস, ক্রনিক সাইনোসাইটিস, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী। অটাইটিসের ক্ষেত্রে একিউট এবং ক্রনিক অটাইটিস হতে পারে। সাইনোসাইটিস যদি হয় তাহলে নাকশিকা রন্ধ্রের সাথে সম্পর্কিত অংশগুলোতে ইনফ্ল্যামেশন হচ্ছে, ফলে নাকের যে নর্মাল কাজ, ঘ্রাণ নেওয়া, পরিমাণ মতো ঘ্রাণ নিতে পারা, কোনো কিছুর ঘ্রাণ বুঝতে পারা, সেই জিনিসটা হ্যাম্পার্ড হবে লস অফ ফাংশনের জন্য। অটাইটিস মিডিয়া শোনা, কানের ঝিনঝিন প্রতিরোধ করা, এইসব জিনিসগুলো হবে অটাইটিস মিডিয়াতে যদি আইটিস বা ইনফ্ল্যামেশন হয় কানে। অটাইটিস 2 ধরনের হতে পারে, আমরা জানি বাইরের দিকে যদি হয় বহিকর্ণে সেটাকে বলা অটাইটিস এক্সটার্না, আর যদি মধ্যকর্ণে হয় সেটাকে বলা হয় অটাইটিস মিডিয়া। সর্বশেষ যে জিনিসটা দিয়ে আমরা শেষ করতে চাই সেটা হচ্ছে স্মোকিং রিলেটেড প্যাথোলজি ইন দ্য বডি। স্মোকিং কি কি ক্ষতি করতে পারে? স্মোকিং 4টা জায়গা ইনভলভ করতে পারে। 1 নাম্বার হচ্ছে রেসপিরেটরি সিস্টেম বা আমরা যেটা পড়ছি শ্বসনতন্ত্র।
শ্বসনতন্ত্রে হতে পারে সিওপিডি। সিওপিডি হচ্ছে অ্যাজমারই একটি বিশেষায়িত রূপ। এই সিওপিডিতে অনেক বেশি শ্বাসকষ্ট হয়, অনেক সময় হার্ট ফেলিওরের দিকেও চলে যেতে পারে ঘটনাটা। সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। সাথে যেটা জড়িত সেটা হচ্ছে ক্যান্সার। তাহলে শ্বাসকষ্টজনিত রোগ হতে পারে সিওপিডি, ক্যান্সার হতে পারে। 2 নম্বর এলিমেন্টারি সিস্টেম, পরিপাকতন্ত্র। এলিমেন্টারি সিস্টেমে হতে পারে মাউথ আলসার, মুখে আলসারেশন হতে পারে, গ্যাস্ট্রিক আলসার, স্টোমাকে আলসারেশন হতে পারে। 3 নম্বর যেটা সেটা হচ্ছে হার্ট বা কার্ডিওভাস্কুলার সিস্টেম। হার্টের উপরে কি প্রেসার পড়তে পারে? রিস্ক অফ increased risk of heart attack and heart failure. হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওরের ঝুঁকি অনেক বেশি পরিমাণে বাড়াতে পারে। সর্বশেষ যেটা সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেইনের উপরে চাপ। ব্রেইনে কি দুর্ঘটনা ঘটাতে পারে সেটা হচ্ছে ইনক্রিজড রিস্ক অফ স্ট্রোক, স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি করে। তাহলে আমরা দেখলাম স্মোকিং রিলেটেড ইভেন্টগুলো 4টা সিস্টেম ইনভলভ করে: শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র এবং স্নায়ুতন্ত্র। শ্বসনতন্ত্রের আলোচনায় আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করলাম, ওভারভিউ করে দিচ্ছি একটু। প্রথমে আমরা শ্বসন প্রক্রিয়াটা জানলাম, শ্বসন প্রক্রিয়াটা কিভাবে হয়, শ্বসনাঙ্গের অংশগুলো জানলাম, কোনটা পরিবহনকারী কোনটা শোষণকারী অংশ, ফুসফুসের বিভিন্ন অংশগুলো জানলাম, অ্যালভিওলাসের অংশ জানলাম। সর্বশেষ আমরা প্যাথোলজি আলোচনা করে আমাদের শ্বসনতন্ত্র ভিত্তিক আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।